কে কোথা থেকে যুক্ত হলেন সেটা একটু জানিয়ে ফেলবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানিয়ে ফেলবেন। সেটাও একটু জানিয়ে ফেলবেন। ওকে, সব কিছু ঠিক আছে। আপনারা একটু যুক্ত হয়ে নেবেন খুব দ্রুত সময়ের মধ্যে। কে কোথা থেকে যুক্ত হলেন সেটা জানাবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছে, ভবিষ্যতে প্রিলি পরীক্ষা দিবে, তাদেরকে একটু মেনশন দিবেন। সাউন্ড ঠিক আছে কিনা, যারা শেয়ার দিবেন তারা শেয়ার দিয়ে ডান লিখবেন। আমার মনে হয় সব কিছু ঠিক আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যে আমাদের আজকের সেশনে চলে যাব। আপনাদের যুক্ত হয়ে নেওয়ার অপেক্ষায়। আপনারা অনেকেই যুক্ত হয়ে নিয়েছেন এবং অনেকেই যারা যুক্ত হয়ে নিয়েছেন বা নিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করব আপনাদের জন্য, যাতে আমাদের আজকের যে সেশন প্র্যাকটিক্যাল বেস দেওয়ানি কার্যবিধি, অথবা এটা বলতে পারেন যে মুখস্থ না করে কীভাবে দেওয়ানি কার্যবিধি আয়ত্তে নিয়ে আসা যায় সেই সম্পর্কে আমরা আলাপ করব। আপনারা জানেন যে বার কাউন্সিল প্রিলি এক্সামের জন্য দেওয়ানি কার্যবিধি একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন আপনার এসে থাকে। এবং বড় যে 3টা সাবজেক্ট আছে, সেই 3টা সাবজেক্টের মধ্যে দেওয়ানি কার্যবিধি আসলে একটু ব্যতিক্রম, কারণ অন্য আইনগুলোই শুধুমাত্র ধারা, কিন্তু এখানে অর্ডার এবং সেই অর্ডারের আন্ডারে রুলস, এবং আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এই রুলস অর্ডারের সাথে ধারার একটা কানেক্টিভিটি। সুতরাং দেওয়ানি কার্যবিধিটা একটু তুলনামূলক কঠিন। সেই দেওয়ানি কার্যবিধির যে কঠিন আইনটা, সেটা কিভাবে সহজে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখব। এবং হচ্ছে A to Z, অর্থাৎ টোটাল দেওয়ানি কার্যবিধি পড়া কীভাবে পড়তে হবে সে সম্পর্কে একটা আইডিয়া নেব। তো যাই হোক, আমরা খুব অল্প সময়ের মধ্যে আজকের সেশনে যুক্ত হয়ে নিব সবাই। আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন সেটা একটু জানিয়ে দিবেন। আপনাদের যে সকল বন্ধুবান্ধব আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছেন বা প্রিলি পরীক্ষা দেয়, তাদেরকে একটু মেনশন দিবেন। এবং আপনারা যারা হচ্ছে আজকের যে সেশনটা, এই সেশনটা উন্মুক্ত সেশন, এবং আমাদের টেন্ডেন্সি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্ট যাতে এই সেশনে পার্টিসিপেট করতে পারে। সুতরাং আপনারা একটু এই সেশনটা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে হচ্ছে ডান লিখবেন। এবং যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের মধ্য থেকে একজনকে আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট, এটা এই যে 10 তারিখে ইনশাআল্লাহ কুরিয়ার করে দেওয়া হবে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যুক্ত হয়ে নিতে বলবো। আপনারা যুক্ত হয়ে নিলেই আমরা ক্লাস শুরু করে দিব। আপনাদের একটু দয়া করে যুক্ত হয়ে নেবেন, সব একটু জানিয়ে দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আর সর্বোপরি বলবো যে যেহেতু এটা ওপেন ক্লাস, আইনের বিভিন্ন গ্রুপে আপনাদের নিজেদের যে টাইম লাইন আছে, টাইম লাইনে একটু শেয়ার দিয়ে দিবেন। এবং এটার উপকারিতা হচ্ছে আপনারা চাইলে এই ক্লাসটা পরেও নিজেরাও দেখে নিতে পারবেন বা দেখে নেওয়ার সুযোগ থাকবে। এবং আগেও বলেছি যে এই ক্লাসটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বেসড, কীভাবে আইনটাকে মুখস্থ না করে আমরা প্র্যাকটিক্যালি আইনটাকে শিখতে পারি, এটার একটা রিফ্লেকশন পাবেন। মোটামুটি এটা একটা পরবর্তীতে যে দেওয়ানি কার্যবিধি খুব সহজে আয়ত্তে আনার ইনশাল্লাহ একটা ক্লাস হবে। ওকে, অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে নিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সালাম দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। যারা শেয়ার দিয়েছেন, শেয়ার দিয়ে যারা ডান লিখছেন তাদেরকেও ধন্যবাদ। ওকে, কথাটা রিপিট হচ্ছে, এখন হবে না। ওকে, ঠিক আছে। যারা শেয়ার দিয়েছেন, শেয়ার দিয়ে যারা ডান লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব খুব দ্রুত সময়ের মধ্যে সেশনে। আপনারা একটু অপেক্ষা করছি, যাতে হচ্ছে আপনারা যারা শুরু থেকে
যেন যুক্ত হয়ে নিতে পারেন, এই কারণে আমরা 2-1 মিনিটের মধ্যেই আমাদের ক্লাসে চলে যাব। এর মধ্যে আপনাদের কে কোথা থেকে যুক্ত হলেন সেটা একটু জানিয়ে ফেলবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আজকে আবারও বলে যে এটা একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে, অর্থাৎ প্রিলি প্রস্তুতি দেওয়ানি কার্যবিধির মতো একটা নিরস এবং কঠিন আইনকে একদম প্র্যাকটিক্যাল বেসড আমরা একটা ক্লাস নিচ্ছি, যেখানে আপনি খুব সহজে কীভাবে এটা আয়ত্তে নিয়ে আসতে পারেন এটার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন, এবং আশা করি আজকের সেশনটা অন্যান্য সেশনের মতো আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আবার বলবো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। অলরেডি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে থ্যাঙ্কস। হ্যাঁ, সিপিসির মোট প্ল্যান আছে 60টা ক্লাসের পরিকল্পনা আছে আমাদের আজকের ক্লাস সহ। ওকে, হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। রায়হান সাহেব শেয়ার দিয়েছেন, অন্যরাও শেয়ার দিচ্ছেন, থ্যাংক ইউ। ওকে, আপনাদের অপেক্ষায় খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চলে যাব আজকের সেশনে। ওকে, ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে দ্রুত যুক্ত হন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, খুলনা থেকে মিয়াজি সাহেব কেমন আছেন? ডলি কুইন ডান লিখেছেন, থ্যাংক ইউ। একটু দ্রুত যুক্ত হয়ে নেবেন এবং হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার দিয়ে দিন আইনের বিভিন্ন গ্রুপে, আপনাদের টাইম লাইনে শেয়ার দিতে পারেন। এবং আপনারা জানেন যে আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটটা আছে, যেখান থেকে গত বছর হুবহু 92টা কমন পড়েছিল, সে নোটটা আমরা বিক্রি করছি না, শুধুমাত্র আমাদের স্টুডেন্ট এবং আপনারা যারা ক্লাস শেয়ার দিচ্ছেন তাদেরকে দেওয়া হবে। তাদের মধ্যে থেকে একজন প্রত্যেকটা ক্লাস আমরা ফ্রি দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই। আপনারা অনেক আগে থেকেই অনেকেই যুক্ত হয়ে নিয়েছেন অলরেডি আমাদের সাথে। আপনারা যারা যুক্ত হয়ে নিয়েছেন তাদের থেকেই আজকের ক্লাসটা শুরু করছি। আপনারা, আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে, অন্য কোনো সমস্যা নাই। আপনারা খুব দ্রুত যুক্ত হয়ে নিয়েছেন বা নিচ্ছেন। আপনারা যারা নিয়েছেন অলরেডি যুক্ত হয়ে তাদেরকে থ্যাঙ্কস। যারা এখনও যুক্ত হয়ে নিতে পারেন নাই তারা অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন, এই আশা ব্যক্ত করছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। থ্যাংক ইউ। আপনারা যারা শেয়ার দিয়েছেন বা যুক্ত হয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা আমার মনে হয় নাই। আমরা আজকের সেশনে চলে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি আপনাদের জন্য লিখে রেখেছি। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে আলাপ করব। তো দেওয়ানি কার্যবিধির যে হ্যাঁ, যারা স্টুডেন্ট আছেন আমাদের পেইড স্টুডেন্ট, শুধুমাত্র তাদেরকে, এবং হচ্ছে আমাদের যারা এই যে আপনাদের যারা ক্লাস শেয়ার দেন তাদের মধ্য থেকে প্রত্যেক ক্লাস পারপাস একটা নোট আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? ওকে, তাহলে থ্যাংক ইউ, আপনারা যুক্ত হয়ে নিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি আজকের সেশন। একটু বলি, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি আপনাদের যে সিলেবাস আছে, সিলেবাস আপনারা জানেন যে 60টা আইন আছে। এই 60টা আইনের মধ্য থেকে যে দেওয়ানি কার্যবিধি নামের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা একটু ব্যতিক্রমী আইন। এক তো বড় আইন, সেকেন্ড হচ্ছে এটার যে জায়গাটা হচ্ছে ঝামেলার, এখানে সেকশন এবং হচ্ছে আপনার অর্ডার, এই দুইটা বিষয় আছে। সেকশন এবং অর্ডার থাকার কারণে যে বিষয়টা হয় সেটা হলো স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি তৈরি করতে পারে না। কারণ হচ্ছে এগুলো তো অনেক প্র্যাকটিক্যাল রিলেটেড বিষয় থাকে, যে কোনটার সাথে কোনটা কানেক্টেড হয় বা কানেক্টেড, এটা তৈরি করতে পারে না। এটা একটা ঝামেলার কারণ হয়, যার কারণে সিপিসিটা অনেক কঠিন মনে হয়।
তো আজকে আমরা যেহেতু প্র্যাকটিক্যাল বেস মুখস্থর বাইরে গিয়ে আলাপ করব, সুতরাং এই সিপিসিটা আশা করি আপনাদের অন্যান্য ক্লাসের মতো এটা ভালো লাগবে। তো যাই হোক, এটা আর কথা না বাড়িয়ে অনেক সময় আপনাদের নষ্ট করেছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, সুতরাং আর কথা বাড়াবো না। আচ্ছা, সাউন্ড কম হচ্ছে এরকমের কিছু, সাউন্ড তো কম হওয়ার কথা না, তাহলে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এই একটু নিজের ইটা চেক করবেন, এরপরে হচ্ছে কমেন্ট করবেন সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকের সেশনে যদি বলি যে টোটাল যে দেওয়ানি কার্যবিধিটা আছে, সেই দেওয়ানি কার্যবিধিটাকে কিভাবে আয়ত্তে করতে হবে সেটা একটু বলি। এর আগে একটু শর্ট কিছু কথা বলি যেটা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা উপকার আসবে। তো আবারও একটু বলে রিপিট করি, দেওয়ানি কার্যবিধিটাকে আমরা শিখব মুখস্থ করা ছাড়া, ঠিক আছে? এবং আমরা এটাকে শিখব একদম প্র্যাকটিক্যাল বেসড আলোচনার ভিত্তিতে। এটা আমাদের বুস্টার টার্গেট একটা 50 ডেসের একটা প্যাকেজ শুরু হচ্ছে। 50 ডেসের লাস্ট 50 দিনের যে প্যাকেজটা, এই প্যাকেজের একটা ক্লাস আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন। এখানে মডেল টেস্ট, নোট, এক্সামের আগ পর্যন্ত ক্লাস সহ কমপ্লিট একটা প্যাকেজ। তো যাই হোক, আমরা চলে যাই আজকের সেশনে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির, আগেও বলেছি এখন একটু বলি। সেটা হচ্ছে আমাদের যে বার কাউন্সিল প্রিলি যে এক্সামটা হয়, এই এক্সামের যে 7টা সাবজেক্টের একটা সিলেবাস আছে আপনারা জানেন। এই 7 সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টই আমাদের একটু ব্যতিক্রম আছে, কিছু শিডিউল আছে, বাট এগুলো মনে রাখা সহজ। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা এই সাবজেক্টের ধারাভিত্তিক আলোচনা। বাট এইখানে যে সিপিসির যে বিষয়টা, সেটা হচ্ছে সিপিসিতে 2টা বিষয় আছে, একটা হচ্ছে ধারাও আছে, আবার হচ্ছে অর্ডার বা আদেশও আছে। এই আদেশের আন্ডারে আবার কিছু বিধি আছে, হ্যাঁ, এবং এই বিধি একদম কম না, অনেক বিধি। এখন এই ধারার সাথে আবার এই আদেশের এবং বিধির একটা সম্পর্ক আছে, বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি ধরেন আরজি হচ্ছে অর্ডার 6, 7, 2টা অর্ডারের সাথে কানেক্টিভিটি, আবার এটার সাথে ধারা 26 এর একটা কানেক্টিভিটি আছে, বোঝা গেল? তো সুতরাং এইটার সাথে একটার সাথে আর একটা কানেক্টিভিটি আছে বা আছে, যোগাযোগ আছে। আবার ধরেন আপিলের যে বিষয়টা 96 থেকে যেটা শুরু হয়েছে 112 পর্যন্ত, আবার ওদিকে অর্ডার 41, 42, 43 এই রকমের। তো এখন এখানে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে এইটার কানেক্টিভিটি না করতে পারার কারণে এটা কঠিন মনে হয়, এইটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এইটা যদি প্র্যাকটিক্যাল বেস আলোচনা না করা হয়, অর্থাৎ শুধুমাত্র আপনি মুখস্থ করতে চান, তাহলেও এটাকে কঠিন মনে হয়। তো আজকে আমরা টোটালটা দেওয়ানি কার্যবিধিটা নিয়ে কথা বলবো মূলত, এবং দেখব যে খুব সহজে দেওয়ানি কার্যবিধি কীভাবে আয়ত্তে নিয়ে এসেছে। আমরা দেওয়ানি কার্যবিধির যদি একটু দেখি, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির লক্ষ্য করলে দেখবেন যে এখানে মোট অর্ডার আছে 51টা এবং এখানে সেকশন আছে 158টা, যদিও 155 পর্যন্ত কার্যকর আছে। তো এই যে অবস্থা, সেকশন 51 আর 158 আছে। আপিলের বিষয় 107 পর্যন্ত না, ওদিকে আপিল বিভাগে আপিল, এটা বাদ দিবেন। 107 পর্যন্ত না, যেটা বলছে ওইটাই রাইট আছে, ঠিক আছে? তো অর্ডার 51 এবং সেকশন আছে 158টা। এদের মধ্য থেকে যদি একটু লক্ষ্য করি, সেটা হলো দেখা যায় আমাদের যে এক্সামগুলো আছে এখান থেকে এই 158 সেকশনের মধ্যে মাত্র 43 সেকশন থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, মাত্র 43টা ধারা থেকে। আবার অর্ডার যদি 51টা অর্ডার লক্ষ্য করি, 51টা অর্ডারের যে বিধি আছে, এই বিধি থেকে কোশ্চেন এসেছে ওভারঅল আপনার 48টার মতো বিধি থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে? তাহলে এটাই দেখা যায় যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব যে এখন পর্যন্ত যতগুলো বার কাউন্সিলে কোশ্চেন এসেছে, সেকশন থেকে মাত্র 43টা সেকশন থেকে কোশ্চেন এসেছে এবং বিধি থেকে 48টা কোশ্চেন এসেছে। তো এইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, যেগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের যে সকল আছে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, এবং এটা কীভাবে প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করতে পারি এটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাই আজকের সেশনে। বাফারিং আছে কিনা, ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। তো এটা নিয়ে একটু কথা বলি। তো আচ্ছা, একটু আদার্স কমেন্ট না করি, ঠিক আছে? কারণ এতে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। আপনাদের যদি কারো বাফারিং থাকে
সেটা একটু জানিয়ে ফেলবেন যে বাফারিং হচ্ছে কি না। আমার এখানে ক্লিয়ার আছে, আপনাদের এখানে বাফারিং হচ্ছে কিনা বা আদার্স কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, আমরা দেখি যে দেওয়ানি কার্যবিধিকে খুব সহজে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে পারি, সেটা একটু দেখি। দেওয়ানি কার্যবিধিকে আমরা ওভারঅল টোটাল দেওয়ানি কার্যবিধিকে 3টা পার্টে বিভক্ত করতে পারি। প্রথম যে অংশটা আছে সেটাকে, আচ্ছা একটু দূরত্ব একটু জানাবেন যে আপনাদের বাফারিং জনিত কোনো সমস্যা হচ্ছে কি না। আমার এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, বাট আদার্স কোনো প্রবলেম আছে কি না। আচ্ছা, তাহলে বাফারিং নাই। তো সুতরাং যারা কমেন্ট করতেছেন এদের এটা রাইট না, এবং এগুলো করে মানে আমি যে পড়াবোটা এটা নষ্ট করতেছেন এক। আর আরেকটা বিষয় বলি, সেটা হলো আপনাদের একটু পরে বলি যে আপনারা যখন ক্লাসটা শুরু করব তখনই হচ্ছে আপনারা কল দেওয়া শুরু করবেন। আপনাদের দুনিয়ার যত কথা আছে এগুলো আগে বলা যায় না, এগুলো কি আগে কখনো মনে পড়ে না। ক্লাসের টাইম হলো জাস্ট 9:30 হলো, ক্লাসটা শুরু করব, তখন হচ্ছে আপনারা দুনিয়ার যত ফোন আছে তখন শুরু করবেন। যদি কাজের ছাড়া কোনো কমেন্ট দেখি তাকে বের করে দিবে এখান থেকে, ক্লাস থেকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। তো যে বিষয়টা আর কি ছিলাম যে টোটাল দেওয়ানি কার্যবিধিটাকে আমাদের এখানে আবার একটু বলে, এখানে নাম্বার হচ্ছে 20 নম্বর থেকে আমরা যদি দেখি সেটা হচ্ছে এখন পর্যন্ত সেকশন থেকে মাত্র 43টা, এবং অর্ডারের বিধি থেকে, অর্ডারের যে 51টা অর্ডার আছে, এই 51টা অর্ডারের যে বিধি আছে এই বিধি থেকে মাত্র 48টা বিধি থেকে এখন পর্যন্ত কোশ্চেন এসেছে। এই থার্ড জুডিশিয়ারি থেকে এখন পর্যন্ত 17তম জুডিশিয়ারি হয়েছে, এবং আপনাদের বার কাউন্সিলের এখন পর্যন্ত 60টা প্রিলি এক্সাম হয়েছে। এই টোটালটা মিলিয়ে হচ্ছে এই যে অবস্থা। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখান থেকে মোস্ট প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো বা যেগুলো প্র্যাকটিস আছে সেইগুলোই প্রশ্ন আসে। এটা মোটামুটি একটা আমরা ধারণা পাই বা আমরা বুঝতে পারি। এখন এই যে দেওয়ানি কার্যবিধি যেটাকে বললাম যে আপনাকে এটাকে কিভাবে পড়তে হবে বা কিভাবে আয়ত্তে আনতে হবে, এই কিভাবে পড়তে হবে বা কিভাবে আয়ত্তে আনতে হবে, এটা যদি চাই তাহলে এটা 2টি স্টাইল আছে প্র্যাকটিক্যালি এটা বোঝার। প্রথম যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আমরা বলে থাকি যে কোনো একটা ঘটনার আঙ্গিকে বা যে কোনো একটা উদাহরণের আঙ্গিকে এটাকে মনে রাখা বা গল্প আকারে মনে রাখা, এইটা একটা স্টাইল আছে। আর একটা স্টাইল আছে এটা স্টেজের উপর মনে রাখা, ঠিক আছে, এটা ধাপের উপরে মনে রাখা। তাহলে আমরা গল্প আকারে দেখবেন অনেক ক্লাস নিয়েছি, অনেকবার পড়িয়েছি যে গল্প আকারে কীভাবে এই দেওয়ানি কার্যবিধি মনে রাখা যায়। তো এখন আমরা একটু ভিন্ন স্টাইল দেখি যেভাবে আমরা খুব সহজে আরও সহজে মনে রাখতে পারি। দেখেন, টোটাল যেগুলো প্রসিডিউরাল ল আছে, সিআরপিসি, সিপিসি বা আদার্স যেগুলো প্রসিডিউরাল ল আছে, এগুলো স্টেপ বাই স্টেজের উপর ইসে করে আমরা মনে রাখতে পারি। টোটাল যে দেওয়ানি কার্যবিধি আছে, এই দেওয়ানি কার্যবিধিকে যেটাকে বললাম 158টা ধারা, 51টা অর্ডার, হ্যাঁ, এই টোটালটা যদি আমরা অ্যানালাইজ করি এখানে 3টা মূল বিষয় আছে। প্রথম যে বিষয়টা পাই সেটা হচ্ছে টোটাল দেওয়ানি কার্যবিধিকে 3টে স্তরে বিভক্ত করা যায়। প্রথম যে স্তরটা আছে এই স্তরটাকে আমরা বলে থাকি মামলা পূর্ব স্তর, ঠিক আছে। এই একটা স্তর পাই যেখানে আপনার ধরেন একটা ফৌজদারি মামলা, আপনি গিয়ে পুলিশের কাছে বললেন যে আমাকে এইটা করেছে, একটা ফৌজদারি মামলা হয়ে গেল। আপনি পুলিশ মামলা নিল না, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মৌখিক বা লিখিতভাবে জবানবন্দি দিয়ে একটা মামলা হয়ে গেল। বাট এই যে দেওয়ানি মামলাটা, এই মামলা আসলে এইভাবে হয় না। এই মামলাটার একটা প্রসিডিউর আছে, এবং যেখানে আপনাকে এই মামলার প্রসিডিউরের যাওয়ার আগে অনেক কিছু ভাবতে হয়। অর্থাৎ এখানে একটা স্তর পাই যেটাকে আমরা বলে থাকি মামলার পূর্ব স্তর। এরপর যে স্তরটা আমরা পাই আর একটা স্তর পাই যেটাকে আমরা বলে থাকি মামলা স্তর, মামলা স্তর অথবা বিচারিক স্তর, যেটা কি আপনি বলেন না কেন, এই রকমের একটা স্তর পাই। আর একটাকে যে স্তর পাই সেটা হচ্ছে বিচার পরবর্তী স্তর, বিচার পরবর্তী।
তাহলে এই যে দেওয়ানি কার্যবিধি আছে, এই দেওয়ানি কার্যবিধি এই তিনটা পার্ট আছে। একটা মামলা পূর্ব স্তরে আপনার কিছু বিষয় বলা আছে, মামলা স্তরে কিছু বিষয় বলা আছে, আর একটা হচ্ছে মামলা বিচার পরবর্তী স্তর, এইখানে কিছু ধাপ আছে। এইটা তিনটা পার্টটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধির প্রাণ কেন্দ্র, ঠিক আছে? তো এই তিনটা পার্ট যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন এইভাবে সাজিয়ে গোছিয়ে, তাহলে আপনার যারা দেওয়ানি কার্যবিধি ক্লাস করবেন সেক্ষেত্রে আপনার শুধু কাজটা যেটা সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধিটাকে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে আপনি নোট ডাউন করে পড়ে ফেলা, আর কোনো কাজ নাই। যে A to Z যেটা লেখেন, এটা লেখার পরে এটা আয়ত্তে নিয়ে আসেন, দেখবেন দেওয়ানি কার্যবিধি। এরপর যদি দেওয়ানি কার্যবিধি সহজ না মনে হয় তাহলে এসে আমাকে ধরবেন, সমস্যা নাই, ঠিক আছে? এরপর দেখেন এর বাইরে আর দুইটা পয়েন্ট নিয়ে যদি দেওয়ানি কার্যবিধি, দুইটা বিষয় আছে এর বাইরে। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশ এই রকমের কিছু বিষয় আছে, যেমন আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারি, একটা অ্যারেস্ট বিফোর জাজমেন্ট চাই, অ্যাটাচ বিফোর জাজমেন্ট চাই, এটা মামলার বিভিন্ন স্তরে চাওয়া যায়। একটা চূড়ান্ত আদেশ না হিসাবে একটা অন্তর্বর্তীকালীন আদেশ হিসাবে এরকম অনেক জিনিস চাওয়া যায়, এই রকমের কিছু বিষয় আছে। আর এর বাইরে আর একটা বিষয় আছে, কিছু স্পেশাল স্যুট আছে বা কিছু বিশেষ মামলা আছে স্পেশাল স্যুট, যেমন রিপ্রেজেন্টেটিভ স্যুট একটা স্পেশাল স্যুট। আপনি যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে চান সেটা একটা স্পেশাল স্যুট। আবার যে বিষয়ে আপনার স্বার্থ না এই বিষয় নিয়ে যদি মামলা করতে চান সেটা একটা স্পেশাল স্যুট। যিনি হচ্ছে নিঃস্ব ব্যক্তি তিনি যদি মামলা করতে চান এটা একটা স্পেশাল স্যুট। এই ধরনের কিছু স্পেশাল স্যুট দেখতে পাই। তাহলে এই যে পাঁচটা বিষয়, অর্থাৎ প্রাণকেন্দ্র তিনটা আর এটার আনুষঙ্গিক এই দুইটা, এর বাইরে দেওয়ানি কার্যবিধিতে কিছু নাই, ঠিক আছে? মানে এই বিষয়গুলো আয়ত্তে আনলে চলবে। এবং এখানে আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বার কাউন্সিলের পূর্ববর্তী, জুডিশিয়ারি পূর্ববর্তী যতগুলো কোশ্চেন এসেছে, এই যে স্তরগুলো বললাম এর বাইরে অনেক কিছু আছে দেওয়ানি কার্যবিধিতে, বাট এগুলো আপনার দেখার দরকার নেই। এই যে বিষয়গুলো বললাম এর বাইরে একটা কোশ্চেন এসেছে, এটা যদি দেখাইতে পারেন তাহলে আপনাকে কি বলবো, আপনি যা চাইবেন তাই একটা গিফট দিব, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এই তিনটে স্তর এবং এই দুইটা বিষয় মনে রাখলে দেওয়ানি কার্যবিধি শেষ। এখন এই যে মামলা পূর্ব স্তর, মামলার স্তর বা বিচারিক স্তর, বিচার পরবর্তী স্তর, এইখানে কি কি আছে, এইখানে কি কি দেখতে হবে সেটা একটু দেখে আমরা আজকের ক্লাসটা আনুষ্ঠানিকভাবে শুরু করব। দেখেন আপনার অর্ডার এক আগে মনে রাখার দরকার নেই, আমি অর্ডার 1 পড়বো না 10 পড়বো, কোনো দরকার নেই। আমি সেকশন 1 পড়বো না 5 পড়বো, আমি এই স্টাইলে পড়বো, অর্থাৎ প্র্যাকটিক্যালি যে কাজগুলো হচ্ছে এই স্টাইলে আমি পড়বো। এইটা একটু মাথায় ঢোকান, দেখবেন এই দেওয়ানি কার্যবিধি পানি হয়ে যাচ্ছে। ওকে, এখন একটু দেখি যে এই যে বিভিন্ন স্তর নিয়ে বলেছি, আমরা একটু দেখি একটা মামলার পূর্ব স্তরে কি হয়। দেখেন মামলার যে পূর্ব স্তরটা আছে, মামলার পূর্ব স্তর, এই মামলার পূর্ব স্তরে আসলে দুইটা জিনিস আমরা দেখতে পাই। একটা জিনিস হয় আরজি পূর্ব, অর্থাৎ আরজি দাখিলের পূর্বে কিছু কার্যক্রম পরিচালিত হয়, আর একটা হচ্ছে আরজি দাখিলের পরে কিছু কার্যক্রম পরিচালিত হয়, ঠিক আছে? তাহলে আরজির পূর্বে কিছু কাজ হয়, আরজির পরে কিছু কাজ করতে হয় আপনাকে। এখন আরজির পূর্বে আপনাকে কি কি কাজ করতে, আচ্ছা আমি এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলেছি সেগুলো বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার দিয়ে দিবেন। এটা আমাদের উন্মুক্ত ক্লাস এবং এটা বুস্টার 50 ডেজের যে টার্গেট আছে সেই টার্গেট প্যাকেজের একটি ক্লাস। আপনারা চাইলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজকের সেশন দেখে। 50 ডেজের টার্গেটে একদম কমপ্লিট একটা প্যাকেজ আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারবেন, নোট মডেলটা সব কিছু সহ। যাই হোক, যেখানে ছিলাম আর কি, যারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে ডান লিখে আমাদের স্পেশাল হ্যান্ড নোট জিতে নেওয়ার সুযোগ আছে, শেয়ার দিয়ে ডান লিখবেন। সপ্তাহে 5 দিন ক্লাস টাইম সেম টাইম 9:30 থেকে হবে। তাহলে মামলার পূর্ব স্তর এখানে বলছে আরজির পূর্ব আপনাকে কিছু জিনিস করতে হবে, আরজির পরে আপনাকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। এখন দেখেন আপনি একদম সিম্পলি সব কিছু বাদ দেন, ধরেন আপনার একটা জমি কেউ নিয়ে গেছে, তাহলে আপনাকে একটা দেওয়ানি মামলা করতে হবে। এখন আপনি একটু ভাবেন তো, এই দেওয়ানি মামলা করার আগে আপনার কি কি করতে হয়। আপনাকে প্রথম আসবে যে আপনি যে দেওয়ানি মামলা করবেন এটা কোন আদালতে করবেন। আপনি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনার আইনত কোনো বাধা আছে কিনা এই মামলা করার ক্ষেত্রে। আপনি যে দেওয়ানি মামলা করবেন এখানে আপনার কাকে কাকে পক্ষ করতে হবে। একটা ফৌজদারি মামলায় আমি কি করলাম, 10 জনকে বললাম, এরপর বললাম অজ্ঞাতনামা, 2 জনকে দিলাম, বললাম অজ্ঞাতনামা, বাকি আর 8-10 জন। দেওয়ানি মামলায় কি এটা সুযোগ আছে বলেন? না। এই কারণে দেওয়ানি মামলা করার ক্ষেত্রে মামলা করার পূর্বেই আপনাকে অনেক বিষয়ে ডিসিশন নিতে হয়। আরজি লেখার আগে, তাহলে আরজি লেখার আগে আগে আপনাকে কি করতে হবে, প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে
কোনো কারণ যদি উদ্ভব হয় তাহলে আগে প্রথম দেখতে হবে এটার প্রকৃতিটা কেমন ধরনের, কেমন প্রকৃতি, এটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই কোন আদালতে এই প্রকৃতির মামলা চলে, এই আদালতের এখতিয়ার নিয়ে আপনাকে আগে জানতে হবে। এরপর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই মামলা করায় আইনত কোনো বাধা আছে কিনা, এটা আপনাকে জানতে হবে। এরপর আপনাদেরকে জানতে হবে যে এই মামলাটা আপনি পক্ষ কাকে কাকে করবেন, পক্ষ কাকে কাদের করতে হবে, এটা জানতে হবে। জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনাকে দেখতে হবে এই মামলার প্রকৃতিটা আসলে কেমন প্রকৃতির মামলা। ধরেন এটা যদি আপনার রেকর্ড সংশোধনীর হয় তাহলে তো আপনি আর ওই মানে সার্ভে ট্রাইব্যুনালে যেতে হবে। ধরেন আপনার এমন একটা মামলা যেটা হচ্ছে আপনার পারিবারিক বিষয় কেন্দ্রিক হয়, তাহলে তার দেওয়ানি আদালতে যাবেন না। এই কারণে এটার প্রকৃতিটা দেখতে হবে। এখতিয়ার বিষয়ে কোন আদালতের এখতিয়ার আছে, কোন আদালতে মামলা করবেন, এটা আপনাকে দেখতে হবে। কারণ আপনি জানেন যে একটা দেওয়ানি মামলার উপরেই লিখতে হয় আদালতের নাম, প্রথমে কোন আদালতে আপনি আর্জিটা দাখিল করবেন, এই মামলা করতে আদৌ কোনো বাধা আছে কিনা এবং পক্ষ কারা হবেন, এই বিষয়টা দেখতে হয়। তাহলে এই যে বিষয়গুলো আছে, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রকৃতি, এখতিয়ার, বাধা, পক্ষ, আজকের সেশনে আরজি পূর্ব স্তরটা নিয়ে। এরপর একটা দেখি যে আরজি গঠন এবং আরজির পরের স্তর। আরজি গঠন এবং আরজির পরের স্তর প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই কাজগুলো হওয়ার পরে আপনাকে আরজিটা রেডি করতে হবে, আরজি প্রস্তুত। এই আরজি প্রস্তুত করলে হবে না, এটাকে দাখিল করতে হবে, সঠিক একটা নিয়ম আছে দাখিল করা, সেই নিয়মে দাখিল করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপর পক্ষকে একটা সমন ইস্যু করতে হয়। অপর পক্ষ সমন ইস্যু করার পরে এই পক্ষ একটা জবাব দেওয়ার সুযোগ পায়। এই জবাব দেওয়ার পরে একটা এডিআর কার্যক্রম হয়, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেটাকে আমরা মিডিয়েশন বলি, যেটা বাধ্যতামূলক, এই কার্যক্রমটা হয়। এরপর কি হয়, ইস্যু গঠন হয়। তাহলে দেখেন এই যে ইস্যু গঠনের মাধ্যমে আসলে একটা মামলা স্তরে অথবা বিচারিক স্তরে প্রবেশ করে, বোঝা গেল? তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি এই সব বিষয়, এইগুলো কিন্তু আপনার আরজি লেখার আগেই লাগবে। আরজির পূর্বে এই সকল বিষয় দেখার পরে যখন আপনি একটা আরজি রেডি করবেন, আরজি রেডি করে এটাকে দাখিল করবেন, এই দাখিল করার সাথে সাথে আপনাকে সমনের কপি দিতে হয়, অপর পক্ষকে সমন জারির ব্যবস্থা করতে হয়, আপনাকে অপর পক্ষ একটা জবাব দেওয়ার সুযোগ পায়। এরপরে জবাব দেওয়ার পরে এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যায়, যেটাকে আমরা মিডিয়েশন বলি। আরবিট্রেশনের মাধ্যমে সলিউশন করা যায়, কিন্তু মিডিয়েশনটা বাধ্যতামূলক। এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে আদালত এই মিডিয়েশন যদি ফেইল হয় তখন আদালত মূলত হচ্ছে এটাকে ইস্যু গঠন করে। তাহলে এইটা হচ্ছে একটা মামলার স্তরের পূর্বে যে ঘটনাগুলো ঘটে সেটা আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমরা যদি একটু বলি, যেমন এই মামলার প্রকৃতিটা কেমন, মামলার প্রকৃতি এটা যদি দেখেন, এটা সেকশন 9 আছে। এখতিয়ারের যে বিষয়বলী আছে, এই এখতিয়ারের বিষয়বলী নিয়ে আমরা দেখি। সেকশন 6 আর্থিক এখতিয়ার নিয়ে কথা বলেছে, সেকশন 9 বিষয়বস্তু এখতিয়ার নিয়ে, এটা যদি এটার মধ্যে ইনক্লুডেড। সেকশন 15 থেকে 20 পর্যন্ত আঞ্চলিক এখতিয়ার নিয়ে কথা বলেছে। এরপর যদি বাধা দেখি, রেস জুডিকাটা, রেস সাব জুডিসের একটা বাধা আছে, সেকশন 10-11 একটা বাধা আছে, ঠিক আছে? এইগুলো নিয়ে আলাপ করেছে। মামলার পক্ষর ক্ষেত্রে অর্ডার 1 নিয়ে মামলার পক্ষ আলাপ করেছে। তাহলে এই বিষয়গুলো যেটা হয় সেটা মামলার পূর্বের স্তরেই দেখতে হয়, ঠিক আছে? এরপর যদি এই স্তরটা দেখি, দেখেন আরজির যে বিষয়টা আছে, আরজির দাখিলের ক্ষেত্রে বা আরজি গঠন করার ক্ষেত্রে আপনার কত, সেকশন 26 আপনার দরকার। তারপর হচ্ছে এইটা কিভাবে প্রস্তুত করবেন, এখানে অর্ডার 2, 3 এটা আপনাকে দরকার। এরপর আপনার অর্ডার 6 যেটা আছে, 6 এবং 7 এটা দরকার। সমনের ক্ষেত্রে অর্ডার 5 দরকার। জবাবের ক্ষেত্রে আপনার হচ্ছে অর্ডার 8 দরকার। এডিআর এর ক্ষেত্রে 89A থেকে 89C পর্যন্ত দরকার। ইস্যু গঠনের ক্ষেত্রে অর্ডার 14-15 দরকার। তাহলে যে বিষয়টা দেখেন এই প্র্যাকটিক্যালি আলোচনা করতে গেলে কিন্তু এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদের লাগবে সে বিষয়গুলো চলে আসতেছে। আশা করি এই দুইটা বুঝতে পেরেছেন। এই দুটো একটু লিখে রাখবেন, যারা লিখতে পারেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরে লিখে নেবেন। এরপরে যে স্তরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিচারিক স্তর। তাহলে দেখেন ইস্যু গঠনের মাধ্যমে, আদালত ইস্যু গঠনের মাধ্যমে একটা বিচারিক কার্যক্রম শুরু করে। এখন এই বিচারিক স্তরে বা মামলা স্তরে কি হয়, এই যে বিচারিক স্তর আছে, এই বিচারিক স্তরে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আদালত ইস্যু গঠনের পরে একটা শুনানির দিন ধার্য করে। তাহলে এখানে শুনানির যে বিষয়গুলো আছে সেই শুনানির বিষয় হয়। তারপর কি হয়, এই পক্ষে যে সাক্ষ্য গ্রহণ আছে সেই সাক্ষ্য উপস্থাপন করা হয়। এরপরে কি হয় সেটা হচ্ছে যদি কোনো পক্ষের মুলতবি রাখার প্রয়োজন হয় মামলার কার্যক্রম, তাহলে তারা মুলতবির একটা সুযোগ পায়। এটা কোথায় হয়, বিচারিক স্তর এই ক্ষেত্রে হয়, অর্থাৎ যখন ইস্যু গঠন করা হলো তখন। এরপরে কি হয়,
এরপরে যে কাজটা হতে পারে সেটা হচ্ছে আদালত উভয় পক্ষের যে যুক্তিতর্ক শ্রবণের জন্য আদালত যুক্তিতর্ক শ্রবণ করে। তারপর কি করে আদালত? তারপর আদালত হচ্ছে রায় প্রদান করে। এরপর আদালত কি করে? এরপর আদালত ডিক্রি প্রদান করে। তাহলে এই যে স্তরটা দেখলাম সেটা হচ্ছে বিচারিক স্তর। তাহলে মামলা স্তর থেকে বিচারিক স্তরে আমরা দেখলাম। এরপর দেখেন বিচার পরবর্তী কিছু স্তর আছে, কাজ আছে। বিচার পরবর্তী যে কাজ আছে সেটা হচ্ছে, প্রথম যিনি মামলায় করেছেন, যিনি রায় পেয়েছেন বা ডিক্রি পেয়েছেন, তিনি কি করবেন? এটাকে ডিক্রি জারির একটা আবেদন করে থাকেন, ডিক্রি জারি। এরপরে এই ডিক্রি জারির আবেদনের একটা স্তর আছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপিল। যে পক্ষ মামলায় হেরে গিয়েছে সেই পক্ষের আপিল করার সুযোগ আছে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে রিভিশন করার সুযোগ আছে। যদি রিভিশন না করে তাহলে তার আপিল না করে, রিভিশন না করলে চাইলে তিনি রিভিউ করতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে তার ডিক্রি জারি করার বা আদেশ জারি করার একটা সুযোগ আছে, আপিল করার একটা সুযোগ আছে, রিভিশন বা রিভিউ করার একটা সুযোগ আছে। তাহলে এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে মামলার স্তর। এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। এগুলো থেকেই এতদিন পর্যন্ত কোশ্চেন আসছে, এর বাইরে আপনাকে কিছু না জানলেও চলবে। ঠিক আছে, আর আমাদের যে 50 ডেসের যে প্যাকেজ, এখানেও কিন্তু সেম, যে আমাদের বাইরে আপনাকে কিছু না পড়লেও চলবে। আমাদের লেকচার এবং নোট এনা এখানে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা বুঝতে পেরেছেন কি? এটা বোঝা গেলে আমরা আজকের যে মূল আলোচনা, অর্থাৎ এতক্ষণ শুধুমাত্র আপনাকে দেখালাম যে দেওয়ানি কার্যবিধিতে এইগুলো প্র্যাকটিক্যাল বিষয়, আমার কাছে পড়ার দরকার নেই। আমি যে বিষয়গুলো লিখে দিলাম এই বিষয়গুলোই প্র্যাকটিক্যাল, এই বিষয়গুলো থেকেই কোশ্চেন আসে। তো সুতরাং এইগুলো আপনি চাইলে যদি নিজের আয়াতে নিয়ে আসতে পারেন, আপনার জন্য যথেষ্ট হবে। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তারা একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন, আপনাদের শেয়ার দিয়ে একটু ডান লিখবেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা মূল, আর এতক্ষণ কিছুই পড়াই নাই, এখন হচ্ছে মূল পড়ানোটা শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় বোঝা গিয়েছে। কোশ্চেন থাকলে জাস্ট একটু কমেন্টে জানিয়ে ফেলবেন। তাহলে আমরা একটু দেখি যে এখন মূল আলোচনাটায় আসে। মূল আলোচনায় বলেছিলাম যে আমরা টোটাল দেওয়ানি কার্যবিধিকে 3টে স্তরে বিভক্ত করলে প্রথম যে স্তরটা দেখলাম সেটা হচ্ছে মামলা পূর্ব স্তর। এই মামলা পূর্ব স্তরের যে প্রথম যে অংশটা সেটাকে আমরা বলে থাকি আরজি পূর্ব। আরজি পূর্ব স্তরে আমাকে কি কি কাজ করতে বলেছিলাম? আরজি পূর্ব স্তরে একটা এক্সাম্পল দিই। ধরেন ওয়াইফের সাথে আমার বনিবনা হচ্ছে না, ওটা বাদ দিই। ধরেন আমার ওয়াইফ হচ্ছে তার হচ্ছে যে ওয়াইফ, আমার ওয়াইফ ধরেন, অন্য কারো ওয়াইফ ধরেন বীর ওয়াইফ। এই বীর ওয়াইফ বীর কাছে খোরপোশ চাচ্ছে। ঠিক আছে, তাহলে বীর ওয়াইফ বীর কাছে খোরপোশ চাচ্ছে। এখন তিনি যদি খোরপোশের মামলা করেন, এটাও তো একটা দেওয়ানি ক্যাটাগরির মামলা, বাট এটা কি দেওয়ানি প্রকৃতির মামলা হিসাবে গণ্য করে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা দেওয়ানি আদালতে করা যায় কিনা? না, এটা করার আসলে সুযোগ নেই। তাহলে আপনাকে এই কারণে এটা করতে হবে ফ্যামিলি কোর্টে। এখন এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরজি পূর্ব স্তরে প্রথমে আপনাকে যে কোনো মামলা করলে এইটাকে প্রকৃতিতে আগে দেখতে হবে, যে নেচারটা কি মামলার। তারপর দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে সেটা বললাম এখতিয়ার দেখতে হবে। তাহলে আমরা একটু পর্যায়ক্রমে দেখে, অলরেডি যেহেতু এগুলো লিখে দিয়েছি আর রিপিট করব না। তাহলে মামলার প্রকৃতি দেখতে হবে। এখন এই মামলার প্রকৃতি কিভাবে বুঝবো যে একটা মামলা দেওয়ানি আদালতে কখন করব, কখন দেওয়ানি আদালতে করব না? আচ্ছা, আপনারা জানেন আপনাদের যে বার কাউন্সিল প্রিলি এক্সাম আছে, এইখানে অনেক সময় প্রশ্ন তুলে দিয়ে বলে এটা কত ধারায় আছে। এই কারণে এই ধারাটা আগে একটু দেখে নিই। সেকশন 9 এর যে মূল কনসেপ্ট, এইখানে একটা টাইটেল আছে, বলছে কোর্ট টু ট্রাই অল সিভিল সুট আনলেস বেয়ার। এইরকম একটা টাইটেল আছে সেকশন 9। এখানে বলছে যে কোর্ট টু ট্রাই অল সিভিল সুট, যত দেওয়ানি মামলা আছে সব দেওয়ানি মামলা এই দেওয়ানি আদালত করবে। কখন করবে বলছে? আনলেস বেয়ার্ড, যতক্ষণ পর্যন্ত না এইটা বেয়ার্ড হবে অথবা বাড়িতে হবে ততক্ষণ পর্যন্ত যত মামলা আছে সবগুলো দেওয়ানি আদালত করবে। অর্থাৎ এই যে দেওয়ানি কার্যবিধি, এই দেওয়ানি আদালতকে এই ক্ষমতা দিয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে এই সিভিল সুট কাকে বলে? আমি বললাম সব দেওয়ানি মামলা
করবে। তাহলে সিভিল স্যুটটা কি? দেখেন, সিভিল স্যুট বলতে সেকশন 9 দুইটা বিষয়কে ইনক্লুড করেছে। একটা হচ্ছে সম্পত্তির যদি কোনো অধিকার থাকে, সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা একটা সিভিল স্যুট। অথবা বলছে যদি কোনো পদের অধিকার থাকে, পদের অধিকার, এই পদের অধিকার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ডিসপিউট থাকে তাহলে সেটা একটা দেওয়ানি মামলা হবে। তাহলে সম্পত্তি রিলেটেড যে সকল বিষয় আছে, পদের রিলেটেড যে সকল বিষয় আছে, সেগুলো দেওয়ানি প্রকৃতির মামলা। এখন ধরেন যে বিষয়টা বললাম যে বীর ওয়াইফ বীর কাছে খোরপোশ চাচ্ছে, খোরপোশ বলতে ভরণ পোষণ বোঝায়। এখন এটা কি দেওয়ানি প্রকৃতির মামলা হবে? না। কেন হবে না? কারণ হবে না, এখানে তার সম্পত্তির অধিকার বা পদের অধিকারের সংশ্লিষ্ট বিষয় নাই, এবং এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফ্যামিলি কোর্ট অনুযায়ী এখানে মামলা করার একটা আলাদা সুযোগ আছে। এখন দেখেন আর একটা বিষয় ব্যবহার করছে যে আনলেস ব্যাড, যদি এটা বাড়িতে হয়, তাহলে দেখেন এটা ফ্যামিলি কোর্ট দ্বারা এটা বাড়িত, অর্থাৎ পারিবারিক আদালত আইন নামে 2023 সালে একটা আইন করা হয়েছে। তাহলে এই আইনের মাধ্যমে এই ক্ষমতাটাকে, দেওয়ানি আদালতের এই ক্ষমতাটাকে বাড়িত করা হয়েছে। সুতরাং সম্পত্তির অধিকার এবং পদের অধিকার নিয়ে আপনি যে মামলা করতে চাইবেন সেটাই দেওয়ানি প্রকৃতির মামলা, সেটাই দেওয়ানি আদালতে করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন এইখানে একটা বিষয় দেখবেন যে সেকশন 9 এখানে বলা হয়েছে এই দেওয়ানি যে অধিকারটা আছে এইটা যদি কোনো ধর্মীয় বিষয় রিলেটেড হয়, ধর্মীয় বা আচার অনুষ্ঠানাদির বিষয় হয়, দেখবেন এই সেকশন 9 একটা ব্যাখ্যা দিয়ে বলেছে যে এই সম্পত্তির অধিকার বা পদের অধিকারের বিষয়টা যদি ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে হয়, আচার অনুষ্ঠান, আচার বা অনুষ্ঠানের ক্ষেত্রে হয়, তাহলেও দেওয়ানি আদালতে কি করা যাবে? মামলা করার সুযোগ আছে। অর্থাৎ সিভিল কোর্টে এই মামলাটা করার সুযোগ আছে যদিও এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে রিলেটেড হয়। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে তাহলে দেওয়ানির মামলার করার প্রকৃতি হচ্ছে দুই ধরনের। প্রকৃতি নিয়ে দেওয়ানি মামলা চলে, সম্পত্তির অধিকার বা পদের অধিকার, আর এটা যদি ধর্মীয় অনুষ্ঠানের রিলেটেড হয় তাহলেও করা যাবে। এবং এই লাইনটা হুবহু এইভাবে লিখে নেবেন, এইভাবে মনে রাখবেন, এইটা গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে দেখলাম যে দেওয়ানি প্রকৃতির মামলা কি। এরপরে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আসলে এই দেওয়ানি আদালতের এখতিয়ার আছে কিনা। আমি পাইলাম যে এই মামলাটা আমার একটা সম্পত্তি বেদখল হইল, বেদখল হওয়ার পরে আমি পাইলাম যে এটা আমাকে দেওয়ানি আদালতে মামলাটা করতে হবে, এটা আমি বুঝতে পারলাম। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করতে হবে, তাহলে এই যে দেওয়ানি আদালতে মামলা করব, এই মামলাটা দেওয়ানি আদালত অনেক ক্যাটাগরির আদালত আছে। সম্পত্তি এবং পদের অধিকার থাকলে আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন যদি অন্য কোনো আইন দ্বারা বাড়িত না হয়। তাহলে দেওয়ানি আদালত তো অনেকগুলো দেওয়ানি আদালত আছে, সহকারী জজ 5 ক্যাটাগরির দেওয়ানি আদালত আছে, এটা আপনারা জানেন। তারপরও আমি একটু লিখে দিব যে আমরা কয় ক্যাটাগরির দেওয়ানি আদালত পাই, 5 প্রকারের দেওয়ানি আদালত পাই। এখন এই দেওয়ানি আদালত গঠিত হয়েছে কোন আইন অনুযায়ী, একটু জানা থাকলে কমেন্টে জানিয়ে ফেলবেন যে দেওয়ানি আদালত যে গঠিত হয়েছে সেই দেওয়ানি আদালত কোন আইন অনুযায়ী গঠিত হয়েছে। আচ্ছা, তাহলে 5 প্রকারের দেওয়ানি আদালত আছে। একটা দেওয়ানি আদালতের নাম আছে সেটা হচ্ছে সহকারী জজ। একটা দেওয়ানি আদালতের নাম আছে যেটাকে আমরা বলে থাকি সিনিয়র সহকারী জজ। একটা দেওয়ানি আদালত আছে যেটাকে আমরা বলে থাকি যুগ্ম জেলা জজ। একটা আদালত আছে যেটাকে আমরা বলে থাকি অতিরিক্ত জেলা জজ। আর একটা আদালত আছে যেটাকে আমরা বলে থাকি জেলা জজ। তাহলে এই 5 প্রকারের দেওয়ানি আদালত আছে। দেওয়ানি প্রকৃতি অনুযায়ী হলে আমি দেওয়ানি এই 5 প্রকারের যে কোনো একটা আদালতে মামলা করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোন আদালতে করব? না তো 5টা আদালত আছে। এখন দেখেন দেওয়ানি আদালতের এখতিয়ার হচ্ছে 2 ধরনের এখতিয়ার। এই রিলেটেড একটা কোশ্চেন এসেছিল পরীক্ষায় যে দেওয়ানি আদালতের কয় ধরনের এখতিয়ার আছে। অপশন ছিল 3, 5, 2 অপশন ছিল এরকমের। দেখবেন অনেক বইতে লেখা 5 ধরনের এখতিয়ার, অনেক বইতে লেখা 3 ধরনের এখতিয়ার, কিন্তু দেওয়ানি এখতিয়ার হচ্ছে মূলত 2 ধরনের এখতিয়ার। একটা এখতিয়ারকে আমরা বলে থাকি এটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর একটাকে আমরা বলে থাকি আর্থিক এখতিয়ার। এই দুইটা হচ্ছে দেওয়ানি এখতিয়ার। বোঝা গেল? দেওয়ানি আদালতের এই 2 ক্যাটাগরির এখতিয়ার আছে। ঠিক আছে, এখন যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, তাহলে আপনারা বলেছেন যে সিভিল কোর্টস অ্যাক্ট, তাহলে দ্য সিভিল কোর্টস অ্যাক্ট এই আইন অনুযায়ী হচ্ছে দেওয়ানি কার্যবিধির যে দেওয়ানি আদালত বলেছে এই সিভিল কোর্টস অ্যাক্ট অনুযায়ী, যেটা 1877 সালের সিভিল কোর্টস অ্যাক্ট, এই 1887 সালের যে আইন আছে এই আইনের 3 ধারায়
এই 5 ক্যাটাগরির দেওয়ানি আদালতের কথা বলছি। এখন দেখেন, 2টা এখতিয়ারের কথা বলছি। যে দেওয়ানি আদালতে যদি মামলা করতে হয় তাহলে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আগে একটা আর্থিক এখতিয়ার দেখি, তারপর আঞ্চলিক এখতিয়ার নিয়ে কথা বলবো। আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে দেখেন, যে মামলাটা আপনি করছেন এই মামলার বিষয়বস্তুর মূল্যমানটা কত, এটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে এই আদালতে যেতে হবে। এখন এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে জেলা জজ, আর সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জজ। তো সুতরাং হচ্ছে যদি আমার আর্থিক মূল্যবান একটা লিমিটের মধ্যে থাকে তাহলে আমাকে সহকারী জজে যেতে হবে অথবা সিনিয়র যুগ্ম এই রকমের একটা যে কোনো একটা আদালতে যেতে হবে, দেখতে হবে আমাদের আর্থিক লিমিটটা কত। তাহলে এইটা দেখতে হলে দেখেন, আমি যে বিষয়বস্তু নিয়ে মামলা করতেছি এই বিষয়বস্তুর মূল্য যদি 15 লক্ষ টাকার কম হয়, 15 লক্ষ টাকার কম, তাহলে আমি মামলা করব সহকারী জজ আদালতে। যে বিষয়টা নিয়ে আমি মামলা করতেছি এটা যদি 25 লক্ষ টাকার কম হয়, 25 লক্ষর কম, তাহলে আমি মামলাটা করবো সিনিয়র সহকারী জজ আদালতে। আর এর বাইরে যদি অন্যান্য ক্ষেত্র থাকে, অর্থাৎ 25 লক্ষ প্লাস আমার যে বিষয়টা নিয়ে আমি মামলা করতে চাচ্ছি এটার আর্থিক মূল্যবান 25 লক্ষ প্লাস যদি হয়, তাহলে আমি যাবো যুগ্ম জেলা জজের কাছে। তাহলে দেখেন, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী জেলা জজের কিছু ক্ষেত্রে অরিজিনাল জুরিডিকশন আছে, কিন্তু দেওয়ানি কার্যবিধি বা দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে নাই। তার স্পেসিফিক্যালি কিছু ক্ষেত্রে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে দেখেন, সহকারী জজ 15 লক্ষ টাকার কম হলে, 25 লক্ষ টাকার কম হলে সিনিয়র সহকারী জজ, আর 25 লক্ষ প্লাস হলে আমরা কোথায় যাব? যুগ্ম জেলা জজের কাছে মামলা করব। এটাও কোথায় পেলাম? এটাও সিভিল কোর্টস অ্যাক্টের যে 18 এবং 19 ধারা আছে, এটা একটু দেখবেন, এখানে এই বিষয়টা বলা আছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 6 অব দ্য দেওয়ানি কার্যবিধি বা সিপিসির দেওয়ানি কার্যবিধি, অথবা যেটাকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিওর বলে থাকি। এইখানে সেকশন 6 এই আর্থিক এখতিয়ার নিয়ে বলেছে। বাট আর্থিক এখতিয়ার নিয়ে এখানে কি বলেছে জানেন? এখানে বলছে আর্থিক এখতিয়ারের একটা সীমাবদ্ধতা থাকবে, এই কথাটাই বলেছে। কিন্তু আর্থিক এখতিয়ার কোন আদালতের কত, এই কথাটা কিন্তু এখানে বলে নাই, দেওয়ানি কার্যবিধি। এটা কোথায় বলা আছে? সিভিল কোর্টস অ্যাক্টে বলা আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, সময় লাগবে না, তারপরে একটু জানার জন্য বললাম। তাহলে এখন আর্থিক এখতিয়ার পেলাম। এখন আমি একটু এক্সাম্পল দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়, এরপর আমি সামনে অগ্রসর হব। ধরেন এই একটা জমি আছে, এই একটা আমার জমি, এই জমি থেকে আমাকে বি নামক ব্যক্তি আমাকে বেদখল করলো। তাহলে বি নামক ব্যক্তি যদি আমাকে বেদখল করে তাহলে আমি একটা মামলা করব। কিসের মামলা করব? দখল পুনরুদ্ধারের মামলা করব, তাই তো? এটা দখল পুনরুদ্ধার চাইব, দখল পুনরুদ্ধার। তাহলে আমি বুঝছি যে যেহেতু এটা সম্পত্তির অধিকার আছে, এটা একটা দেওয়ানি প্রকৃতির মামলা হবে। তাহলে প্রকৃতিটা আমি ধরতে পারলাম যে যেহেতু সম্পত্তি আছে, সম্পত্তির অধিকার সেকশন 9 অনুযায়ী, তাহলে এটা দেওয়ানি প্রকৃতির মামলা। এখন আমার সম্পত্তির মূল্যমান হচ্ছে 10 লাখ টাকা। আমি এই আর্থিক এখতিয়ার দেখে বুঝলাম যে এই সম্পত্তি যেহেতু 10 লাখ টাকা আছে, তার মানে আমার সহকারী জজের কাছে মামলাটা করতে হবে, সহকারী জজ। ক্লিয়ার? এখন বাংলাদেশে জেলা আছে 64টা জেলা। এই 64টা জেলায় সহকারী জজ আছে মিনিমাম ধরেন 300। তাহলে আমি কোন সহকারী জজের আদালতে মামলাটা করব? এই কোশ্চেনটা আমার অ্যারাইজ হচ্ছে। তাহলে দেখেন যে আমি প্রকৃতিটা পেলাম যে আমার সম্পত্তি গেছে, তার মানে আমার হচ্ছে সম্পত্তির অধিকার আমার আছে, দখল পুনরুদ্ধারের মামলা করতে হলে এটা দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা আমাকে যে কোনো একটা আদালতে করতে হবে। আর্থিক এখতিয়ার পাইলাম সহকারী জজ আদালতে করতে হবে। এখন বাংলাদেশের কোন সহকারী জজ আদালতে করব? তাহলে কোন সহকারী জজ আদালতে করব, কোন এলাকার সহকারী জজ আদালতে করব, এইটাকে আমাকে আইডেন্টিফাই করতে হলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দেওয়ানি আদালতের আরেকটা এখতিয়ার আছে যেটাকে আমরা বলে থাকি আঞ্চলিক এখতিয়ার। এই আঞ্চলিক এখতিয়ারটা আমাকে জানতে হবে। তাহলে এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার নিয়ে একটু কথা বলবো। কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে জানিয়ে ফেলবেন। বুঝতে পেরেছেন কিনা বা বুঝতে পারছেন কিনা এটাও জানাবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিবেন তাদেরকে একটু মেনশন দিয়ে দিবেন। আমাদের নতুন যে প্যাকেজটা শুরু হচ্ছে 50 দিনের একটা টার্গেটেড প্যাকেজ, পাস করতে আমাদের বাইরে কিছুই পড়তে হবে না, এই রকমের একটা প্যাকেজ শুরু হচ্ছে। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন উপরোক্ত নাম্বারে এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। যাই হোক, যেটা বলেছি আঞ্চলিক এখতিয়ার। এখন এই যে আঞ্চলিক এখতিয়ার আছে, এই আঞ্চলিক এখতিয়ার নিয়ে মূলত আলাপ করেছে সেকশন 16 থেকে সেকশন 20, 16 থেকে 20 আলাপ করেছে। সেকশন 16তে এখন এটার একটু দেখি ভাঙি। দেখেন, যদি সম্পত্তিটা 2 ক্যাটাগরির হতে পারে, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি হতে পারে। যদি স্থাবর সম্পত্তি হয় এইখানে আলাপ করেছে 16 থেকে 18, 3টা ধারা।
যদি অস্থাবর রিলেটেড কোনো বিষয় হয়, অস্থাবর সম্পত্তি রিলেটেড, তাহলে এইখানে বলেছে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে সেকশন 19 এবং সেকশন 20। স্থাবর সম্পত্তি নিয়ে একটু দেখি। সেকশন 16 এখানে প্রথম যে কনসেপ্টটা বলেছে যে মামলার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানায় অবস্থিত, তাহলে স্থাবর সম্পত্তি যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেই আদালতে মামলা করতে হবে। তাহলে মামলার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমায় অবস্থিত সেই আদালতে আপনাকে মামলা করতে হবে। তাহলে ধরেন আমার এই সম্পত্তিটার অবস্থান হচ্ছে সাভারে, ঢাকা সাভার, অরিজিনাল জুরিডিকশন তাদের নাই, আর্থিক এখতিয়ারের ভিত্তিতে অতিরিক্ত এবং জেলা জজ এদের আর্থিক এখতিয়ার নেই, অরিজিনাল আর্থিক এখতিয়ারের ভিত্তিতে অরিজিনাল জুরিডিকশন নাই। আচ্ছা, তাহলে দেখেন এই সম্পত্তিটা হচ্ছে সাভারে অবস্থিত, তাহলে আমি যদি সম্পত্তিটা সাভারে হয় তাহলে আমি সাভারের যে সহকারী জজ আছেন সেই সাভারের সহকারী জজের কাছে আমি মামলা করব, ঠিক আছে। আচ্ছা, 15 থেকে 20 না, 16 থেকে 20। 15তে একটা ডক্ট্রিন বলেছে এটা মামলার বাধার সাথে সম্পৃক্ত, ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এরপর দেখেন এখানে বলছে লোয়েস্ট গ্রেডে মামলা করতে হবে, এটা মামলার বাধার ক্ষেত্রে সম্পৃক্ত, কিন্তু এটা আঞ্চলিক এখতিয়ারের সাথে সম্পৃক্ত না, আশা করি বুঝতে পেরেছেন। এবং এই লোয়েস্ট গ্রেডটা সিলেক্ট হয় আর্থিক এখতিয়ারের ভিত্তিতে, আঞ্চলিক এখতিয়ারের ভিত্তিতে না, উম্মে আসমা। আচ্ছা, এরপর দেখেন সেকশন 17। এখন একজন ব্যক্তির সম্পত্তি যদি একাধিক অঞ্চলের মধ্যে থাকে, একজন ব্যক্তি, তাহলে দেখেন স্থাবর সম্পত্তি রিলেটেড যাই হোক না কেন, যে এলাকায় অবস্থিত সেই এলাকায় মামলা করতে হবে। আপনি স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার চান, বন্ধকটাকে ফেরত চাচ্ছেন, লিজ নিয়ে এখানে কোনো মামলা আছে, স্থাবর সম্পত্তির দান নিয়ে কোনো মামলা আছে, যেটাই হোক না কেন স্থাবর সম্পত্তি যে এলাকায়, ওই এলাকায় যে আদালতের এখতিয়ার আছে সেই আদালতে মামলা করবে। সেকশন 17। সেকশন 17তে বলছে যদি একাধিক আদালতের আঞ্চলিক এখতিয়ারের আওতাভুক্ত হয় সম্পত্তিটা, তাহলে দেখেন এই সাভারের পাশাপাশি, আসলে সাভারের আশেপাশে আব্দুল্লাহপুর, ধরেন আব্দুল্লাহপুর, তাহলে এই সম্পত্তিটার যে আমার যে সম্পত্তিটা বেদখল হলাম, এই সম্পত্তিটার সাভারে কিছু অংশ পড়ছে, সাভারে পড়ছে ধরেন 60%, আব্দুল্লাহপুর পড়ছে 40%, এবি দিয়ে আব্দুল্লাহপুর বুঝেছি, ঠিক আছে। তাহলে এখন আমি মামলাটা কোথায় করব বলেন? আমি এক জায়গায় পড়ছে 60%, আর এক জায়গায় পড়ছে 40%, মামলাটা কোথায় হবে? বলেন মামলাটা কোথায় হবে? এরপর আমি অ্যান্সার করব। আচ্ছা, সাভারে 60% এই কারণে সাভারে করতে হবে, তাই তো? যেখানে 60% সেখানে করতে হবে, ওকে। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন যে বিষয়টা নিয়ে আপনার একাধিক এখতিয়ারভুক্ত যে এলাকা আছে তার যে কোনো একটাই করা যাবে। কি করতে হবে? যে কোনো একটাই। আপনার যেখানে 60%, 40%, যেখানে বেশি সেখানে করতে হবে, ব্যাপারটা এমন না, যে কোনো একটাই করতে হবে, এটা একটু জেনে রাখবেন। আচ্ছা, আর একটা বিষয়, এখন আঞ্চলিক এখতিয়ার যদি অনিশ্চিত হয়, সম্পত্তিটা এমন একটা অবস্থায় আছে, এমন একটা 60% এরিয়ায় না সুমন সাহেব, যে কোনো একটাই করতে পারবেন, এখানে এই কোথায় বেশি কম এটা দেখার বিষয় না। সেকশন 17 অনুযায়ী
আচ্ছা দেখেন, তাহলে এই টাকা ফাঁদে যে পাড়া দিবেন আপনারা কেউ কেউ, এটা কিন্তু আমি বুঝছি, এই কারণে এখানে 60% দিয়েছি, বুঝছেন? বার কাউন্সিলও জানে যে আপনারা কোন কোন ফাঁদে পাড়া দিবেন, সেই রকমের কোশ্চেন করে আর কি। তাহলে দেখেন সেকশন 18-তে এখানে বলছে আঞ্চলিক এখতিয়ারটা যদি অনিশ্চিত থাকে, যে সম্পত্তিটা কোন আদালতের আঞ্চলিক এখতিয়ারের অন্তর্ভুক্ত, এইটা নিশ্চয়তা নাই বা নিশ্চিত করা যাচ্ছে না। ধরেন একটা সম্পত্তি, এই একটা সম্পত্তি আছে, এখন এটা সাভারে পড়ছে না গাজীপুরের অংশে পড়ছে নাকি আবদুল্লাপুরের অংশে পড়ছে নাকি অন্য কোনো জায়গায় পড়ছে, এইটা আইডেন্টিফাই করাটা মুশকিল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা অনিশ্চয়তা থাকে। তাহলে দেখেন প্রথম হচ্ছে যেখানে আপনি একটা আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির, সেক্ষেত্রে প্রয়োগ হবে 16। যেখানে একাধিক আদালতের অন্তর্ভুক্ত সম্পত্তি, সেখানে হবে 17। যেখানে আপনি সম্পত্তিটা কোন আদালতের এখতিয়ারভুক্ত এটা নিশ্চিত করতে পারছেন না, সেখানে হবে 18। তাহলে বলছে যে আঞ্চলিক এখতিয়ার যদি অনিশ্চিত হয় তাহলে কি হবে, তাহলে বলছে যে কোনো জায়গায়, অর্থাৎ যে সকল জায়গা নিয়ে অনিশ্চয়তা আছে তার যে কোনো একটা জায়গায় আপনি মামলা করলে এই মামলাটা চলবে। তাহলে স্থাবর সম্পত্তি রিলেটেড কোন আদালতে মামলা করতে হবে, এই আঞ্চলিক এখতিয়ার নিয়ে 3টা ধারায় কথা বলেছে। যেখানে আপনি সম্পত্তিতে এক্সাক্ট নিশ্চিত করতে পারতেছেন কোন আদালতের হবে, সেক্ষেত্রে 16। যেক্ষেত্রে একাধিক আদালতের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে 17। যেক্ষেত্রে অনিশ্চয়তা থাকে আইডেন্টিফাই করা থেকে, সেক্ষেত্রে সেকশন 18 প্রয়োগ হয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন সেকশন 19, এখানে বলেছে যে আপনি যদি অস্থাবর সম্পত্তি, যদি অস্থাবর সম্পত্তি থাকে, অস্থাবর সম্পত্তি মানে যেটাকে আমরা বলে থাকি মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কি সহজে চেনার উপায় হচ্ছে, সহজে হ্যাঁ ন্যায়সঙ্গত অনিশ্চয়তা থাকা তো অবশ্যই একটা ন্যায়সঙ্গত কারণ থাকতে হয়, ঠিক আছে? তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যদি অস্থাবর সম্পত্তি হয়, এই অস্থাবর সম্পত্তিটা বলা হয় যেটা মুভেবল প্রপার্টি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। যেমন আপনার একটা মোবাইল আছে, এটা একটা মুভেবল প্রপার্টি, আপনার একটা ঘড়ি আছে, এটা একটা মুভেবল প্রপার্টি। তাহলে এই অস্থাবর সম্পত্তির জন্য কোনো অনিষ্ট সাধন হয়, অনিষ্ট মানে হচ্ছে কোনো ক্ষতি হয়, অথবা যদি কোনো ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি ক্ষতিপূরণের মামলা করতে চায়, তাহলে যদি অস্থাবর সম্পত্তির কোনো ক্ষতি অথবা ব্যক্তি কোনো মামলা করতে চায়, যে মামলাটা তিনি করতে চায় ক্ষতিপূরণের মামলা, তাহলে এই যে ক্ষতিপূরণের মামলা করার ক্ষেত্রে সেকশন 19 দ্বারা প্রয়োগ হবে বা ধারা 19 প্রয়োগ হবে। এখানে বলছে 2টা কথা, সেটা হচ্ছে প্রথমে এক বলছে যে যেখানে কারণ উদ্ভব হয় সেখানে আপনি মামলাটা করতে পারেন, অথবা যেখানে বিবাদী বসবাস করে সেখানে মামলা করতে পারেন। তাহলে অস্থাবর সম্পত্তির অনিষ্ট অথবা ব্যক্তি যদি যেখানে বিবাদী বসবাস করে সেখানে আপনি মামলা করতে পারেন। আর একটা হচ্ছে যেখানে মামলার কারণ উদ্ভব হয়, মামলার কারণ উদ্ভব হয় সেখানে আপনি মামলা করতে পারেন। তাহলে যেখানে বিবাদী বসবাস করে সেখানেও আপনি করতে পারবেন, মামলার কারণ যেখানে উদ্ভব হয় সেখানেও আপনি মামলাটা করতে পারবেন। আমরা একটা এক্সাম্পল দিব। ধরেন এ নামক একজন ব্যক্তি, এই এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তিকে গালিগালাজ করেছে, গালাগাল করেছে বা মন্দ কথা বলেছে তার নামে, মন্দ কথা। এই মন্দ কথার কারণে এই বির মানহানি হলো। এখন এই মন্দ কথাটা বলেছে ঢাকায় বসে, কোথায় বসে বলেছে? ঢাকায়। তাহলে বলেছে ঢাকায়, বীর যেখানে বাড়ি, এই বীর বাড়ি হচ্ছে ধরেন হচ্ছে নারায়ণগঞ্জ, এর বাড়ি হচ্ছে সাভার। তাহলে 3টা স্থান দেখেন, একটা হচ্ছে একজন ব্যক্তিকে মন্দ কথা বলেছে এ নামক ব্যক্তি, বলেছে বীর বিরুদ্ধে, ঢাকায় বসে বলেছে। বীর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আর এর বাড়ি হচ্ছে সাভারে। তাহলে এখন এই মামলাটা কোথায় করতে হবে? নারায়ণগঞ্জ নাকি ঢাকা নাকি সাভার? নারায়ণগঞ্জ হলে এন লিখবেন, ঢাকা হলে ডি লিখবেন, সাভার হলে এস লিখবেন, ঠিক আছে? আচ্ছা 18 ধারা বুঝতে পারেন। 18 ধারাটা হচ্ছে যে সম্পত্তি, স্থাবর সম্পত্তিটা আছে, এই স্থাবর সম্পত্তিটা কোন আদালতের অঞ্চলের এখতিয়ারভুক্ত, সেইটার মধ্যে একটা অনিশ্চয়তা আছে, আপনি সিলেক্ট করতে পারছেন না যে এটা কোন এলাকার মধ্যে বসছে। বিশেষ করে বর্ডার লাইনে, যেখানে বর্ডার আছে, বর্ডার লাইনের যে সম্পত্তি আছে, এটা অনেক সময় সিলেক্ট করা যায় না যে এইটার মধ্যে পড়ছে না, এইটার মধ্যে না, ওইটার মধ্যে। এইরকম যদি কোনো অনিশ্চয়তা থাকে
তাহলে আপনি সুযোগ নেবেন 18 ধারার যে এলাকাগুলোর মধ্যে অনিশ্চয়তা আছে তার যে কোনো একটা আদালতে আপনি মামলা করতে পারবেন। আমার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? কোশ্চেন না বুঝলে কিওয়ার্ড লিখবেন, আর যদি বুঝে থাকেন তাহলে থ্যাংক ইউ, অ্যান্সার করবেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ক্লাস করছেন, আশা করি ভালো লাগতেছে। আপনারা ক্লাসটা একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, শেয়ার দিয়ে ডান লিখলে আপনাদের একটা নোট জিতে নেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে বিষয় ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, বার কাউন্সিল প্রিলি টার্গেট 50 ডেজের যে প্যাকেজ আছে, এক মুখস্থের বাইরে গিয়ে একদম প্র্যাকটিক্যাল বেসড আলোচনার সহিত ক্লাস এবং হচ্ছে নোট, মডেল টেস্ট, এক্সামের আগ অব্দি ক্লাস, লাস্ট ভিউ নামে যে সাজেশন, সব কিছু সব একটা কমপ্লিট প্যাকেজ। উপরের নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন অথবা এই আইডিতে যোগাযোগ করবেন। কোশ্চেন অনেকে বুঝতে পারেন নাই, এ নামক একজন ব্যক্তি মানহানি করেছে বীর, এই মানহানিটা করেছে ঢাকায় বসে, এ বসবাস করে সাভারে, বি থাকে নারায়ণগঞ্জে। মামলাটা আপনি কোথায় করবেন? ঠিক আছে, এই সেকশন 19 অনুযায়ী। বুঝতে পেরেছেন? এখন দেখেন এখানে এই যে সুমন সাহেব, আপনার পড়াশোনা অনেক বাড়াইতে হবে, ঠিক আছে? আপনি অনেক ব্যাপক পড়াশোনা করতে হবে আপনার। এখানে এই বলে দেয়া আছে যে বিবাদী যেখানে বসবাস করে, মামলার যেখানে কারণ উদ্ভব হয়, এর যে কোনো একটা জায়গায় আপনি করতে পারবেন। আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আপনি কি বলবেন শুধুমাত্র ঢাকায় করবেন? আপনার সম্ভাব্য দুইটাই উত্তর দিতে হবে। তাহলে দেখেন এখানে মানহানিটা করেছে ঢাকায়, তার মানে হচ্ছে মামলার কারণ ঢাকায় উদ্ভব হয়েছে, ঢাকায় আপনি মামলাটা করতে পারবেন। দ্বিতীয় বলছে বিবাদী যেখানে বসবাস করে, বিবাদী বসবাস করে কোথায়? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে তো বাদী বসবাস করে, বিবাদী কোথায় করে? সাভারে বসবাস করে। বিবাদীর বসবাস স্থলে বা যেখানে তিনি ব্যবসা করেন সেই জায়গায় আপনি মামলা করতে পারবেন। তাহলে আপনাকে মামলা করতে হবে ঢাকায় অথবা নারায়ণগঞ্জ। এইটা শিখাই দিলাম, এইটা দেখাই দিলাম, তারপরে পারতেছেন, সরি ঢাকায় অথবা সাভারে, এটা দেখাই দিলাম, এটা শিখাই দিলাম। এরপরেও যদি বলেন নারায়ণগঞ্জ, তাহলে তো সমস্যা। ঠিক আছে, এই যে একজন বলছেন যে কোনো একটা জায়গায় করতে পারবেন, ঠিক আছে? পড়াশোনাটা স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্টভাবে বুঝে পড়াশোনা করতে হবে। এইভাবে আন্দাজ উল্লে পড়াশোনা করে অনেকে প্রিলি পাস করে, রিটেনে গিয়ে একদম খুব খারাপ করে। এরপরে বলতেছেন ঢাকা অথবা নারায়ণগঞ্জ, এই বি হচ্ছে বাদী। এবার হিসেব করে নেন কোথায় মামলা করবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে, যে ক্ষেত্রে এই যে ক্ষতিপূরণের মামলা ছাড়া যদি অন্য কোনো ক্ষেত্র হয়, তাহলে কি করতে হবে? এইটা বলছে সেকশন 20-এ। এখানে বলছে অন্যান্য ক্ষেত্র। অন্যান্য ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যেখানে মামলাটা ক্ষতিপূরণের মামলা না, অস্থাবর রিলেটেড বিষয় আছে, বাট যেখানে ক্ষতিপূরণের বিষয়বস্তু নাই, ক্ষতিপূরণ ছাড়া আপনি যদি অন্যান্য কোনো মামলা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই বিষয় নিয়ে বলছে সেকশন 20-এ। সেকশন 20-এ সেম কথা বলছে, যদি একাধিক বিবাদী থাকে, তাহলে বিবাদী কতজন? একাধিক। একাধিক যদি বিবাদী থাকে, তাহলে তারা সকলে যেখানে বসবাস করে, সকলে যেখানে বসবাস করে সেখানে আপনাকে মামলা করতে হবে। যদি একাধিক বিবাদী বিভিন্ন এলাকায় বসবাস করে, তাহলে যদি একাধিক বিবাদী বিভিন্ন এলাকায় বসবাস করে, ভিন্ন এলাকায়, তাহলে যে কোনো একজন ব্যক্তির বসবাস বলতে কিন্তু ব্যবসা উভয় বুঝে, বসবাস ব্যবসা, তাহলে বিভিন্ন এলাকায় বসবাস করে, তাহলে যে কোনো একজন বিবাদীর বসবাস অথবা ব্যবসা যেখানে করে সেখানে টার্গেট করে আপনি মামলা করতে পারবেন। আর এর বাইরে আর একটা করার সুযোগ আছে, সেটা হচ্ছে যেখানে কারণ উদ্ভব হয়, যেখানে কারণ উদ্ভব হলো। মোদ্দা কথা আগেরটাই, যে অস্থাবর সম্পত্তি নিয়ে আপনি যদি অন্য কোনো মামলা করতে চান, তাহলে আপনার দুইটা সুযোগ। একটা হচ্ছে যেখানে বিবাদীরা বসবাস করে, অথবা যে কোনো একজন বিবাদী বসবাস করে সেখানে আপনাকে মামলা করতে হবে, অথবা যেখানে কারণ উদ্ভব হয়েছে মামলা, সেখানে মামলাটা করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছে, বোঝা গেল? তাহলে এটা কোন ক্ষেত্রে? অন্যান্য ক্ষেত্রে, যে ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি নিয়ে ক্ষতিপূরণ ছাড়া অন্য যে কোনো মামলা করছেন, ক্ষতিপূরণ ছাড়া অস্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা করেন, তাহলে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটা প্রয়োগ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে সেকশন 16 থেকে 20 আপনি বুঝেছেন। আপনাকে এখন একটা কোশ্চেন করব, কোশ্চেন করে আপনাদের কাছ থেকে উত্তর চাইব। কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, কোনো ধারা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না হলে কোশ্চেন করবেন, জাস্ট ধারাটা মেনশন করলে আমি এটা রিপিট করব। কোশ্চেনটা হচ্ছে, আপনারা একটা সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি। এই স্থাবর সম্পত্তির
এই সম্পত্তিতে এ নামক একজন ব্যক্তি মাটি কেটে এই সম্পত্তির ক্ষতি করলো, মাটি কেটে নিয়ে গেছে। এই মাটি কাটার কারণে এই সম্পত্তির ক্ষতি হলো, উর্বরতা নষ্ট হলো, আরও অনেক কিছু হইলো, ওই ব্যক্তির আর্থিক লস হলো। তাহলে এই যে জমিটার মাটি কেটে নিয়ে গেছে, এই সম্পত্তির মালিক হচ্ছে বি। বি একটা মামলা করবে। এই বি মামলা করার ক্ষেত্রে তিনি 16 থেকে 20 ধারার মধ্যে কোন ধারাটা বিবেচনায় নেবে? কোশ্চেনটা কি বুঝেছেন? তিনি মামলা করবেন ক্ষতিপূরণের মামলা, ক্ষতিপূরণ। তাহলে বি একটা মামলা করবেন, যে মামলাটা করবেন তিনি ক্ষতিপূরণের মামলা। তাহলে একটু কমেন্ট করে জানাবেন 16 থেকে 20 ধারার মধ্যে কোন ধারাটা তিনি বিবেচনায় নেবেন। ওকে, তাহলে বুঝবো যেটা বুঝেছেন। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল হ্যান্ড নোট আছে, যেখান থেকে গত বছর হুবহু 92টা কমন পড়েছিল, মাত্র 120 পেজের নোট। এবার আপডেট করে আরো কয়েক পেজ বেড়েছে। এই নোটটা আমরা বিক্রি করছি না, আপনারা যারা ক্লাস শেয়ার দেন তাদের মধ্য থেকে একজন বিজয়ী এই নোটটা পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা ক্লাস শেয়ার দিবেন, ক্লাস শেয়ার দিয়ে একটু ডান লিখবেন দয়া করে, এবং চাইলে আপনিও বিজয়ী হতে পারেন। আর আমাদের সাথে যারা যুক্ত হতে চান, আমাদের স্টুডেন্ট যারা হতে চান, তার উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। এই যে 01910459532 এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপ পাবেন। জুরিস্ট একাডেমি যে আইডিটা থেকে লাইভ হচ্ছে এটাই নক দিতে পারেন, আমার যে নিজের আইডিটা আছে সেখানেও নক দিতে পারেন। ঠিক আছে, এটা একটা কমপ্লিট প্যাকেজ থাকবে। এই প্যাকেজে নোট পাবেন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন 20টা প্লাস। এর বাইরে আপনি হচ্ছে লাস্ট ভিউ নামে একটা স্পেশাল সাজেশন পাবেন। নোটটা আপনাকে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সুতরাং হচ্ছে আপনারা যারা যোগাযোগ করবেন এটা চাইবেন। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা, ক্ষতিপূরণের মামলা করা যাবে না। কেন করা যাবে না ক্ষতিপূরণ? আপনার তো ক্ষতি হয়েছে, এই মাটি কেটে নিয়ে গেছে, আপনার ক্ষতি হয় নাই মাটি। আচ্ছা, তাহলে দেখেন, এই মামলাটা যারা বলছেন 19 ধারায় করবেন, তারা টোটালি ভুল বলেছে। বার কাউন্সিল কোশ্চেন আপনাকে এইভাবেই দিবে, সব প্রশ্নের উত্তর যে বাসায় এসে বলবেন যে কি 80, কি বলবেন না, ওটার কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে পরীক্ষার হল থেকে বের হবেন, পরীক্ষার হল থেকে বের হয়ে বলবেন 80। এরপর পথে আস্তে আস্তে 10 কমবে, বলবেন যে 70-এর মতো পাবো। এরপর বাসায় আসবেন, বাসায় এসে নিজে একটু মিলাবেন, মিলানোর পরে দেখবেন এবার 60 আসে। 60 আসার পরে এরপর ধরেন আমাদের মতো যারা আছেন 80, এর একটা সলিউশন তো দিই আপনাদেরকে। এই যে পরীক্ষা হওয়ার পরে আমাদের সলিউশন পাবেন। সলিউশন পাওয়ার পর এরপর দেখবেন কত হয় জানেন? 48.25 হয়, 47.75, হ্যাঁ, হয় 49.50। তখন ফোন দিয়ে বলেন যে স্যার যদি 2টা হয় তাইলে পাস করব। বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই কারণে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হয়। যারা 17 বলেছেন, কেন এটা 17 হবে বলেন? এখানে কি আমি বলছি যে সম্পত্তি নিয়ে কোনো 2-3টে এলাকার মধ্যে আছে কিনা এই রকমের অবস্থা আছে, বা 2টে এলাকার মধ্যে পড়েছে এইরকম কিছু বলেছি? বলি নাই তো। তাহলে 17 কেন হবে? এখানে হইবে 16, 19 কেন হবে না? যারা 19 করেছেন, 19 হবে না। এই সম্পত্তিটা হচ্ছে স্থাবর সম্পত্তি। তাহলে বলেছি স্থাবর সম্পত্তি নিয়ে যা মামলা হোক না কেন, আপনি স্থানটা যদি আইডেন্টিফাই করা যায়, আদালতের এখতিয়ারটা আইডেন্টিফাই করা গেলে এটা 16 ধারায় মামলা করতে হবে। তাহলে আপনি মামলা করবেন 16 ধারায়। বুঝতে পেরেছেন? আর 19 ধারায় হচ্ছে কিসের ক্ষতিপূরণের মামলা? অস্থাবর সম্পত্তি। তাহলে এইটার পার্থক্য যদি না বুঝেন, যে অস্থাবর সম্পত্তিটা স্থাবর সম্পত্তি, আমি বলছি একটা জমি। বুঝতে পেরেছেন? সুতরাং কনসেপ্টগুলো এই কারণে ক্লিয়ার রাখা খুব জরুরি, বারবার পড়াশোনা করা এই কারণে জরুরি, মুখস্থের বাইরে বুঝে পড়াশোনা করা এই কারণে জরুরি, প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা করা এই কারণে জরুরি, যাতে আপনার ওই যে 80 নম্বরের অ্যান্সার দিলে অ্যাটলিস্ট 75 বা 78 থাকে, যাতে 80 নম্বরের অ্যান্সার দিতে এসে এই 49.50, 48.25 এইভাবে জানি না হয়। ঠিক আছে, পড়াশোনা করা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার মামলা করার কথা যেখানে, মামলা অন্য জায়গায় হয়েছে। ঠিক আছে, তাহলে মামলা করার কথা যেখানে, মামলাটা কি হয়েছে? অন্য জায়গায় হয়েছে বা অন্য জায়গায় করে ফেলেছে। তখন এইটার কি কোনো আপত্তি করার সুযোগ আছে? ধরেন আমার মামলা করার, আমি বসবাস করি, আমার নাম করিম, আমি বসবাস করি ঢাকায়, আমি একটা কাজ করেছি ঢাকায়, আমার বিরুদ্ধে মামলা করছে নারায়ণগঞ্জ, তাহলে তো অন্য জায়গায় হয়েছে। আবার সম্পত্তিতে ধরেন এটা অবস্থান সাভারে, কিন্তু মামলা করেছে নারায়ণগঞ্জের আদালতে, তাহলে এটা তো একটা
অবস্থার ব্যতিক্রম হয়ে গেল। তাহলে এখন আমরা একটু দেখি যে এই ধরনের আপত্তি কখন করা যায়। তাহলে আমরা দেখি আঞ্চলিক এখতিয়ার নিয়ে বেশ কয়েকটা আপত্তি নিয়ে বেশ কয়েকটা জিনিস জানতে হবে। প্রথম তিনটা জিনিস জানতে হবে যে আঞ্চলিক এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে, আঞ্চলিক এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে এই আপত্তি থাকলে এই আপত্তিটা প্রথম জানতে হবে কত ধারায় আপত্তিটা করা হয়। এই আপত্তিটার ধারা হচ্ছে সেকশন 21। আচ্ছা, এখন এই আপত্তিটা কখন করতে পারবেন? এই আপত্তিটা করা যায় তিনটে স্তরে। প্রথম বলা হয়েছে এই আপত্তিটা প্রথম যেটা করা যাবে সেটা হচ্ছে প্রথম সম্ভাব্য সুযোগে। প্রথম সম্ভাব্য সুযোগে আপনি এই আপত্তিটা করতে পারবেন। এরপর বলছে অথবা কখন করতে পারবেন? বিচার্য বিষয় গঠনের সময়, বিচার্য বিষয় গঠনের পূর্বে আপনি এই আপত্তিটা করতে পারবেন। অথবা কখন করতে পারবেন? বিচার্য বিষয় গঠনের সময় এই আপত্তিটা করতে পারবেন। যদি কোনো আঞ্চলিক এখতিয়ার নিয়ে আপনার আপত্তি থাকে, ধারা 21 অনুযায়ী আপত্তি করতে হয় কখন? এখন কোন আদালতে করবেন? কোন আদালতে করবেন? আপিল আদালতে করবেন নাকি রিভিশন আদালতে করবেন নাকি জজ কোর্টে করবেন? এটা যে আদালতে মামলা দাখিল করবেন, যে আদালতে মামলা দাখিল করা হয়েছে, মামলা দাখিল সেই আদালতে করতে হবে। অর্থাৎ মূল এখতিয়ার সম্পন্ন আদালতে করতে হবে। তাহলে মূল যে আদালতে প্রথমে মামলা দাখিল করা হয়েছে এই আদালতে, এই আদালতকে বলা হয় প্রথম আদালত। তাহলে এই আবেদনটা কোথায় করতে হবে? প্রথম আদালতে করতে হবে। আচ্ছা, আপিল বা রিভিশন আদালতে কি এই আবেদনটা করা যায়? হ্যাঁ, উত্তর হচ্ছে আপিল অথবা রিভিশন আদালতেও এই আবেদনটা করা যায়। আপিল অথবা রিভিশন আদালতে এই আবেদনটা চলে। তবে আপিল এবং রিভিশন আদালত একটা বিষয় সন্তুষ্ট না হলে আপনাকে এই সম্পর্কে কোনো আদেশ দেবে না। যদি ন্যায় বিচার ব্যাহত হয়, আপনার এই আবেদন অ্যাকসেপ্ট না করার কারণে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, এই রকমের সম্ভাবনা থাকলে আপিল এবং রিভিশন আদালতও এই আঞ্চলিক এখতিয়ার নিয়ে যে আপত্তি আছে সেই আপত্তি শ্রবণ করতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই ধারা 21 কোন কোন ক্ষেত্রে দেখেন, এখানে কয়েকটা পয়েন্ট জানতে হবে। কত ধারায়, কখন, কোন আদালতে এবং আপিল এবং রিভিশন আদালতে এটা করা যায় কিনা। ঠিক আছে? প্রথম আদালত শব্দটা প্রথম আদালত ব্যবহার করবেন, নট বিচারিক আদালত, বিচারাধীন আদালত এটা ব্যবহার না করে প্রথম আদালত শব্দটা ব্যবহার করবেন। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই একটা বিষয় অনেক সময় দেখা যায়, বিষয়টা দেখা যায় যে মামলা যখন করছেন, মামলা করার সময় পরে এই মামলাটা ট্রান্সফার করার বা স্থানান্তর করার অনেকটা প্রয়োজন পড়ে। যেমন আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ঢাকায়। আমি ঢাকায় বসবাস করতাম এক সময়, এখন আমি বসবাস করি ধরেন বরিশালে। এখন আমার এই মামলাটা ওইখানে গিয়ে হাজিরা দেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি মামলাটা ট্রান্সফার করতে পারি। অথবা ধরেন কারণ উদ্ভব হয়েছিল বরিশালে, আমি থাকতাম ঢাকায় মামলা হয়েছে, আমি চাচ্ছি মামলাটা বরিশালে ফেস করতে। অথবা আর একটা বিষয় হতে পারে, কি হতে পারে যে যেখানে মামলাটা হয়েছে ওই যে বিচারক আছেন সেই বিচারক বায়াসড, আমার বিরুদ্ধে তিনি এবং আমার প্রতিপক্ষের পক্ষে তিনি। তো সুতরাং এই ক্ষেত্রে আমি মামলা ট্রান্সফার করতে, অনেকগুলো গ্রাউন্ডে মামলা ট্রান্সফার করা যায়। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করবো, মামলা ট্রান্সফারের বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেকশন এটা নিয়ে কথা বলতে বলেছেন। আপিল এবং রিভিশন আদালত এই আবেদন শুনতে পারে কিনা বা এই আপত্তি গ্রহণ করতে পারে কিনা। আপত্তি গ্রহণ করতে পারে, ন্যায় বিচারের স্বার্থে এটা পারবে শুধুমাত্র। যদি দেখে যে এই আবেদন গ্রহণ না করলে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে তখন শুধু পারবে। তাহলে আমরা এখন একটু দেখব মামলা স্থানান্তরের যে বিষয়গুলো আছে সেইগুলো একটু নিয়ে কথা বলবো। এটা একটু এটার পাশাপাশি দেখে নিই, একাকে ফেলে যেতে নাই। ঠিক আছে? মামলা স্থানান্তর, মামলা স্থানান্তরের যে দুইটা ধারা আছে, একটা হচ্ছে সেকশন 22 আর একটা হচ্ছে সেকশন 24। দুইটা ধারায় মামলা স্থানান্তর করা যায়। এখন সেকশন 22-এর যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখবেন, এখান থেকে কি কি দেখতে হবে। সেকশন 22 থেকে, সেকশন 22 থেকে প্রথমে যে বিষয়টা দেখতে হবে যে এই স্থানান্তরটা কে করতে পারে, কে পারে স্থানান্তর, কে পারে। এইটা পারবে শুধুমাত্র বিবাদী। তাহলে সেকশন 22-এ বলছে বিবাদী যদি থাকেন কেউ, সেই বিবাদীর মামলা স্থানান্তর করার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে কথা, বা তার যে আবেদন করার এখতিয়ার আছে সেই আবেদন করার এখতিয়ার নিয়ে কথা বলেছে। কখন পারবে বলছে, 2 বা ততোধিক আদালতে যদি একটি মামলা
রুজু করার সুযোগ থাকে, অর্থাৎ যদি দেখা যায় দুই বা ততোধিক আদালতের মামলা শ্রবণের এখতিয়ার আছে, তখনই শুধুমাত্র পারবে। বুঝতে পেরেছেন? তাহলে মিনিমাম দুইটা আদালতের এই মামলাটা শ্রবণের এখতিয়ার আছে। যেমন কারণ এক জায়গায় উদ্ভব হয়েছে আর উনি বসবাস করে আর এক জায়গায়, তাহলে দুইটা আদালতেরই এখতিয়ার আছে শ্রবণ করার। কিন্তু যদি দেখা যায় যে না, এরকম দুই বা ততোধিক আদালতের এই মামলা শ্রবণ করার এখতিয়ার নাই, তাহলে কিন্তু এটা আর হবে না। তাহলে এটা এই ক্ষেত্র হচ্ছে এইটা। কখন পারবে, কখন এইটা আবেদনটা কখন করবে? বলছে এই আবেদনটা করবে 1 নাম্বার, প্রথম যখন সুযোগ আসে, প্রথম সুযোগে করতে হবে, অথবা আগের মতো বিচার্য বিষয় গঠনের পূর্বে, অথবা বিচার্য বিষয় গঠনের পর্যায়ে সময় এই আবেদনটা করতে হবে। ঠিক আছে? এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই আবেদন যদি করা হয় তাহলে আর একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে অপর পক্ষকে একটা নোটিশ দিতে হবে এবং অপর পক্ষকে শ্রবণ করতে হবে। অপর পক্ষকে নোটিশ দিতে হবে এবং তাকে শ্রবণ করে আদালতে ট্রান্সফারের সিদ্ধান্তটা নেবে। তাহলে অপর পক্ষকে নোটিশ দিবে এবং অপর পক্ষকে শ্রবণ করে আদালতে ট্রান্সফারের সিদ্ধান্তটা নেবে সেকশন 22 অনুযায়ী। তাহলে দেখেন কে আবেদন করতে পারে, কোন ক্ষেত্রে আবেদন করতে পারে, কখন করতে পারে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে কোন আদালতে করতে পারে। এখন এইটা আদালতের ক্ষেত্রে সেকশন 23 বলছে যে যদি এখতিয়ার সম্পন্ন একের অধিক আদালত একই আদালতের আওতাধীন হয় তখন আপিল আদালতে। তাহলে যদি এখতিয়ার সম্পন্ন যে একাধিক আদালত আছে, এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত যদি একই আপিল আদালতের অন্তর্ভুক্ত হয়, একই আপিল আদালতের, তাহলে কোথায় করতে হবে? আপিল আদালতে করতে হবে, আপিল আদালতে। যদি না হয় এই ক্ষেত্রে তাহলে হবে কি হাইকোর্ট ডিভিশন। এইটা বলছে সেকশন 23। সোজা কথা, আপনি যদি মামলাটা একই জেলার এক আদালত হতে ওই জেলারই অন্য আদালতে নিতে চান, তাহলে আপনার আবেদনটা হবে জেলা জজের কাছে ওই আদালতের। আর যদি আপনি এক আদালতের এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে নিতে চান, তাহলে আপনাকে এইটা করতে হবে, কোথায়? এটা করতে হবে হাইকোর্ট ডিভিশনে আবেদনটা করতে হবে। ঠিক আছে? সেকশন 22 এবং 23 বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা চলে যাব সেকশন 24-এ। দেখেন সেকশন 24-এ দুইটা আদালতের কথা বলেছে। একটা আদালতের কথা বলছে যে কে কোন আদালতে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন। কোন আদালত? বলছে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন জেলা জজ অথবা হাইকোর্ট ডিভিশন সেকশন 24-এর ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখন দেখেন সেকশন 24-এ কি কি ক্ষমতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে আপনি চাইলে আদালত মামলা, আপিল, দরখাস্ত, এই যে বিষয়গুলো আছে এইগুলো আদালত ট্রান্সফার, স্থানান্তর করতে পারে। আবার চাইলে আদালত এইগুলোকে উইথড্র বা প্রত্যাহারও করতে পারে। তাহলে দেখেন সেকশন 22-এ বলছে শুধুমাত্র মামলা স্থানান্তরের ক্ষমতা, সেকশন 24-এ বলছে আদালত চাইলে মামলা, আপিল, দরখাস্ত যে কোনোটাই স্থানান্তরও করতে পারে, প্রত্যাহারও করতে পারে। বুঝতে পারছেন? এবং সেকশন 24 অনুযায়ী জেলা জজ এবং হাইকোর্ট ডিভিশন এই ক্ষমতাটা প্রয়োগ করে। এখন এই সেকশন 22 এবং 24-এর ট্রান্সফারের যে ক্ষমতার পার্থক্য, এটা দেখলে এই দুইটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো নৈবেত্তিক আসলে বা যে কোনো এখান থেকে প্রশ্ন আসলে প্রিলিতে আমরা পারবো। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে করতে হবে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হব। আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিচ্ছেন তাদেরকে মেনশন দিতে পারেন। আপনারা যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন। যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের মধ্য থেকে একজন বিজয়ী আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটটা আছে সেটা পেয়ে যাবেন এই যে শুক্রবারে। অনলাইনে বা অফলাইনে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। অফলাইনে ক্লাস শুক্র শনিবার, অনলাইনে ক্লাস সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি রাত 9:30 থেকে 11টা। একটা কমপ্লিট প্যাকেজ শুরু হচ্ছে 50 ডেজের একটা টার্গেটেড ব্যাচ। এই টার্গেটেড ব্যাচে নোট, মডেল টেস্ট, এক্সাম সহ সব কিছু একটা কমপ্লিট পূর্ণাঙ্গ প্রস্তুতির প্যাকেজ এবং এখানে আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। আপনারা চাইলে উক্ত প্যাকেজে যোগাযোগ করতে পারেন। আচ্ছা 24
24-এ বলছে জেলা জজ হাইকোর্ট ডিভিশনের মামলা আপিল বা দরখাস্ত স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা এই। তাহলে চাইলে তারা এটা স্থানান্তরও করতে পারে, প্রত্যাহারও করতে পারে, কিন্তু এখানে কোনো শর্ত দেওয়া হয় না। এখানে যেমন একটা ক্ষেত্র বলেছে, স্পেসিফিক একটা ক্ষেত্র বলেছে, এখানে একটা ক্ষেত্র বলে না, যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারে। পার্থক্যগুলো দেখলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এটা বুঝতে পারবেন। তাহলে আমরা একটু দেখি এখানে আসলে পার্থক্যগুলো কোথায়। প্রথমে দেখেন সেকশন 22 এবং 24-এর মধ্যে সেকশন 22, সেকশন 24 দুইটাই স্থানান্তরের কথা বলেছে। সেকশন 22-এ যে স্থানান্তরটা আছে, এই স্থানান্তর হচ্ছে শুধুমাত্র মামলা স্থানান্তর, মামলা। সেকশন 24-এ যে স্থানান্তর আছে এটা হচ্ছে কিন্তু মামলার স্থানান্তর করতে পারবেন, আপিলও স্থানান্তর করতে পারবেন, দরখাস্ত স্থানান্তর করতে পারবেন। সেকশন 22-এ যে ক্ষমতাটা বলা হচ্ছে বলা হয়েছে সেই ক্ষমতাটা হচ্ছে শুধু স্থানান্তরের ক্ষমতা বলা হয়েছে, স্থানান্তর। কিন্তু সেকশন 24-এ যে ক্ষমতাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুইটাই বলা হয়েছে। আদালত চাইলে স্থানান্তরও করতে পারে, আবার চাইলে এই মামলা আপিল বা দরখাস্ত যেটা আছে সেটা আদালত চাইলে এটাকে প্রত্যাহারও করতে পারবে। আচ্ছা, এরপর দেখেন তৃতীয় নম্বর যে পার্থক্য বা তৃতীয় নম্বর যে ক্ষমতাটা আছে সেটা একটু দেখি। দেখেন নাম্বার 3তে বলছে যে নোটিশ, এই যে 22-এর ক্ষেত্রে অপরপক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, অপরপক্ষকে শ্রবণ করা বাধ্যতামূলক। 24-এর ক্ষেত্রে আদালত যদি মনে করে এগুলো দেওয়ার, এটা আদালতের স্বেচ্ছাধীন। যদি মনে করে অপরপক্ষকে শ্রবণ করবে, যদি মনে করে যে অপরপক্ষকে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আদালত দিবে না। 4 নম্বরের যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা সেখানে বলেছে, বা 4 নম্বর যে পার্থক্যটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই আবেদনটা কে করতে পারবে। সেকশন 22-এর আবেদন করতে পারবে শুধুমাত্র বিবাদী, যিনি বিবাদী আছেন তিনি এই আবেদনটা করতে পারবেন। সেকশন 24-এর আবেদন করতে পারবেন যে কোনো ব্যক্তি, যে কোনো পক্ষ। ঠিক আছে, তারপর দেখেন আরো পার্থক্য, এগুলো হচ্ছে বেসিক পার্থক্য, যে কি কি ট্রান্সফার করা যায়, নোটিশের যে বিষয়টা আছে এবং কে করতে পারবেন। এর বাইরে হচ্ছে এই 22-এর যে ক্ষমতাটা এটা হচ্ছে লিমিটেড ক্ষমতা। 22-এর যে ক্ষমতাটা হচ্ছে লিমিটেড বা সীমাবদ্ধ, যে ক্ষেত্রটাই বলা আছে সেই ক্ষেত্রেই প্রয়োগ হবে। যেখানে শুধুমাত্র একাধিক ক্ষেত্রে মামলা করার এখতিয়ার আছে সেই ক্ষেত্রেই প্রয়োগ হবে। আর সেকশন 24টা আপনার এই রকমের কোনো ক্ষেত্র বলা নাই, যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ এটা ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। আচ্ছা দেখেন এটা বুঝছেন। সেকশন 23 খুব সহজ, যদি এক জেলার মধ্যে এক আদালত থেকে অন্য আদালতে মামলা ট্রান্সফার করেন তাহলে আপিল আদালতে করতে হবে, অর্থাৎ জেলা জজের কাছে করতে হয়। আর যদি ভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যেতে চান মামলাটা তাহলে হাইকোর্ট ডিভিশনে করতে হয়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। 22 এবং 24-এর মধ্যে যে পার্থক্যগুলো বললাম, এই পার্থক্যগুলো নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তাহলে সেটা করতে হবে, যদি কোশ্চেন না থাকে আমরা সামনে অগ্রসর হব। আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখতিয়ারের বিষয় দেখা শেষ। এরপরে আমরা দেখব যে একটা মামলা করার ক্ষেত্রে যে মামলার পূর্ব স্তরে আমাদের আরেকটা বিষয় দেখতে হয় যে কি কি বাধা আছে, সেই বাধাগুলো নিয়ে কথা বলবো। ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু দ্রুত জানিয়ে ফেলতে হবে। আচ্ছা, পয়েন্টগুলো দেয়া আছে, জাস্ট কোনটা নিয়ে সমস্যা সেটা জানালেই চলবে। ওকে, আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি সমস্যা থাকে কমেন্টে জানালে আমি সেটা আলাপ করবো, রিপিট করব। তাহলে আমরা এখন একটু বাধা নিয়ে কথা বলি। যে একটা মামলা করার ক্ষেত্রে আর একটা জিনিস দেখতে হয় যে এখতিয়ারের পরে আমাদের যে জিনিসটা দেখতে হয় সেখানে কোনো বাধা আছে কিনা। ঠিক আছে, আচ্ছা বাধা। এখন একটা মামলা করার ক্ষেত্রে দুইটা বাধা আছে, আর একটা বিষয় বিবেচনায় নিতে হয়। তাহলে যে বিষয়টা বাধা আছে বা যে বিষয় একটু দেখতে হয় সেটা একটা হচ্ছে, আমরা বলি সেকশন 11 এই বিষয়টা একটা বাধা আছে। সেকশন 10-এর বিষয়টা আপনাকে বিবেচনায় নিতে হয়, সেকশন 15-এর বিষয়টা আপনাকে বিবেচনায় নিতে হয়। এখন আগে একটু 15 দেখি, তারপর 10, 11 একত্রে আলাপ করি। দেখেন 15-তে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটাকে বলা হয়েছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। এইরকম একটা কনসেপ্ট বলা আছে। এটা একটু হুবহু এইভাবে লিখে নেবেন, এভরি সুট
shall be instituted every suit shall be instituted in the court of the lowest grade competent to try it। এই কনসেপ্টটা এইভাবে লিখে নেবেন। এখানে বলছে বিচার করার সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালতে আপনার মামলাটা করতে হবে। তাহলে দেখেন বলছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড, প্রত্যেকটা মামলা দায়ের করতে হবে ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড, যেটা সর্বনিম্ন আদালত, কম্পিটেন্ট টু ট্রাই ইট, বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে আপনাকে মামলাটা করতে হবে। তাহলে এটার একটা বাধা যে আমি বড় আদালতে যেতে এখানে একটা বাধা দেওয়া হচ্ছে। এই যে কনসেপ্টটা আছে, এই যে লোয়েস্ট গ্রেড আমি কিভাবে সিলেক্ট করব? লোয়েস্ট গ্রেড, এই লোয়েস্ট গ্রেড কিন্তু আমি আঞ্চলিক এখতিয়ারের ভিত্তিতে লোয়েস্ট গ্রেড সিলেক্ট করতে পারবো না। আমার যে আদালতগুলো আছে এটা লোয়েস্ট গ্রেড বা সর্বনিম্ন আদালত কোনটা, সর্বনিম্ন আদালত আমি কিভাবে সিলেক্ট করব বলেন? সর্বনিম্ন আদালত কোন এখতিয়ারের ভিত্তিতে সিলেক্ট করা হয়? দুই ক্যাটাগরির এখতিয়ার বলছে, একটা আঞ্চলিক আর একটা আর্থিক। তাহলে কমেন্ট করেন কোন এখতিয়ারের ভিত্তিতে লোয়েস্ট গ্রেড সিলেক্ট করবে। এবং এই যে লোয়েস্ট গ্রেড আমরা দেখিয়েছি যে, আচ্ছা বলেন আগে, এরপরে বলি, না হলে তো সব যে কোশ্চেন করলাম সেটার উত্তর আমারই দেওয়া হয়ে যাবে। তাহলে এই যে লোয়েস্ট গ্রেড এটা আমরা কিভাবে সিলেক্ট করবো এটা একটু জানাই ফেলবেন। আচ্ছা, এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব যে আরো কিছু বাধা দেখি। অলরেডি একটা বাধা আমরা দেখেছি, আরো একটা বাধা আছে যেটাকে আমরা বলে থাকি রেস জুডিকাটা এবং রেস সাব জুডিস। আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। তারপরে আমরা আরো একটা বাধা দেখতেছি যেটাকে আমরা বলছি রেস জুডিকাটা এবং রেস সাব জুডিসের একটা জিনিস আমাদের বিবেচনায় নিতে হয় এই মামলা দায়ের করার বা এই মামলার পর্যায়ে যাওয়ার আগেই। তাহলে এই কনসেপ্টটা নিয়ে আমরা একটু আলাপ করবো। আচ্ছা হ্যাঁ, শামীম হোসাইন আকাশ, আর্থিক। তাহলে হ্যাঁ, তাহলে এই সর্বনিম্ন আদালত কিসের এখতিয়ারের ভিত্তিতে সৃষ্টি হয়? আর্থিক এখতিয়ারের ভিত্তিতে সৃষ্টি হচ্ছে যে কোন আদালত সর্বনিম্ন আদালত। বুঝতে পেরেছেন? আশা করি জিনিসটা বোঝা গেল। এখন দেখেন দুইটা কনসেপ্ট লিখবো, দুইটা কনসেপ্ট লিখে আপনারা জানেন এইটা এই লাইন এইভাবে লিখে দেবেন, যেটা যেভাবে লিখে দেবে সেইটা সেইভাবে লিখে নেবেন। আপনারা দুইটা কনসেপ্ট লিখবো, দুইটা কনসেপ্ট লিখে আমরা একটু আলাপ করব। দেখেন প্রথম যে কনসেপ্টটা লিখবো সেটা হচ্ছে নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল, নো কোর্ট shall proceed with the trial of any suit আপনারা দেখছেন এই বছরও কিন্তু 3-4টা কোশ্চেন এসেছে যেগুলো এই রকমের হুবহু লাইন তুলে দিয়ে বলেছে এটা কোথায় আছে। তো সব দ্বারা এগুলো মনে রাখার দরকার নাই, যেগুলো বলবে সেগুলো মনে রাখলেই চলবে। ঠিক আছে, সেকেন্ড যে আরেকটা আছে নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট, নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট। দেখেন দুইটা কনসেপ্ট খুব কাছাকাছি কনসেপ্ট। একটা কনসেপ্টে বলছে নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট উইথ দ্য ট্রায়াল, নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি সুট, এইটা একটা কনসেপ্ট বলছে। আর একটা বলছে নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট। এই দুইটা কনসেপ্ট পাশাপাশি এবং দুইটা কনসেপ্ট দুইটা ধারা নিয়ে আলাপ করেছে। আপনারা যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করবেন যে কোন ধারায় আছে। যদি না জানা থাকে তাহলে আজকে জেনে নেবেন এবং এই দুইটা লাইন এইভাবে লিখে নেবেন এবং পরবর্তী এক্সামের জন্য এই দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে এইটা কোথায় আছে, কোন ধারায় আছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে কনসেপ্ট আছে নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল, এইটা দ্বারা বোঝায় হিস্ট্রি অফ সুট। অর্থাৎ এই কনসেপ্টটা নিয়ে কথা বলেছে সেকশন 10। আর এই যে কনসেপ্টটা আছে নো কোর্ট শ্যাল ট্রাই এনি সুট, এইটা দ্বারা বোঝায় রেস জুডিকাটা, এই কনসেপ্টটা নিয়ে কথা বলেছে সেকশন 11। একদম হুবাহু আবারও বলি যে এই যে দুইটা কনসেপ্ট লিখলাম এই দুইটা কনসেপ্ট হুবাহু লিখে নিতে হবে এবং এই দুইটা কনসেপ্ট আপনারা দেখেছেন যে প্রিলি পরীক্ষায় বলে যে এইটা কোথায় আছে। তাহলে এই যে এইটা কোথায় আছে বা এই ইংরেজি লাইন তুলে আপনাদের অনেকেরই আছেন যাদের ইংরেজি নিয়ে একটু সমস্যা আছে। তো সুতরাং হচ্ছে এবং আবার যাদের এক্স্যাক্ট ওইভাবে জানা না থাকে যে এই বিষয়টা কোথায় আছে এদের পক্ষে অ্যান্সার করাটাও একটু ডিফিকাল্ট। সুতরাং এই দুইটা কনসেপ্ট আপনাকে ভালো করে মনে রাখতে হবে যে এই দুইটা কনসেপ্ট, একটা আছে সেকশন 10-এ আর একটা আছে সেকশন 11-তে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এখন এই দুইটা যে বাধা সম্পর্কে আমরা জানবো যে একটা মামলা করার আগে আরও একটা বাধা আছে, যে বাধাটাকে আমরা বলছি যে
এই রেস জুডিকাটার একটা বাধা আর একটা হচ্ছে রেস সাব জুডিসের বাধা। তাহলে রেস সাব এবং রেস জুডিকাটা এই দুইটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো। আমরা দেখেছেন যে প্রি পরীক্ষায় বলেছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি এই দুইটা। প্রথম যে কনসেপ্ট আছে সেটাকে আমরা বলে থাকি স্টে অফ স্যুট। স্টে অফ স্যুট মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি রেস সাব জুডিস। রেস সাব জুডিস, তাহলে এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি। রেস সাব জুডিস কাকে বলে, কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? সেকশন 10 স্টে অফ স্যুট, স্টে অফ স্যুট বা রেস সাব জুডিস একই জিনিস। রেস সাব জুডাইস বা জুডিস। রেস মানে বিষয়, সাব জুডাইস মানে বিচারাধীন, বিচারাধীন। এখন এই কনসেপ্টের মূল বক্তব্য হচ্ছে একই পক্ষদের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে যদি একটা মামলা চলমান থাকে তাহলে পরবর্তী মামলা কি থাকবে, চলতে পারে না। ঠিক আছে, তাহলে দেখেন এখানের যে মূল কনসেপ্টটা আছে, এই মূল কনসেপ্টটা বলছে যে কোনো মামলার বিচার চলবে না যদি উহার বিষয়বস্তু প্রত্যক্ষ এবং মৌখিকভাবে পূর্বে দায়েরকৃত অপর মামলার বিচার্য বিষয় এক হয়। তাহলে এই কনসেপ্টটা আমরা একটু সহজভাবে লিখি। রেস সাব জুডিস হতে হলে প্রথম হচ্ছে একই পক্ষ হতে হয়, একই পক্ষ হবে, একই বিচার্য বিষয় হবে এবং এই একই বিচার্য বিষয় নিয়ে পূর্বে একটা মামলা দায়ের হবে, পূর্বে মামলা দায়ের, এবং পরবর্তীতে যদি মামলা করতে চায় পরবর্তী মামলা কি থাকবে, পরবর্তী মামলা চলে না। তাহলে এই যে চলবে না, এই চলে না, এটা কি হবে বলছে, এই পরবর্তী মামলা এটার ফলাফল হচ্ছে স্থগিত থাকবে। তাহলে একই পক্ষ একই বিচার্য বিষয় এবং একই বিষয়বস্তু নিয়ে যদি পূর্বে কোনো মামলা দায়ের করা হয় পরবর্তীতে এই বিষয় নিয়ে আবার মামলা চলবে না, এইটা মামলাটা স্থগিত থাকবে কোন পর্যন্ত, যে পর্যন্ত পূর্বের মামলার সিদ্ধান্ত না আসে। এই কনসেপ্টটাকেই বলা হয় রেস সাব জুডিস। তাহলে রেস সাব জুডিসের বিরুদ্ধে পক্ষরা সেম থাকতে হবে। এই সেম পক্ষ মানে হচ্ছে ওই পক্ষই মামলার অথবা তাদের উত্তরাধিকার বা তাদের মাধ্যমে যারা পক্ষভুক্ত হয়েছে। একই বিচার্য বিষয়, ওই আগের মামলার বিচার্য বিষয় এই মামলার বিচার্য বিষয় সেম হবে, একই বিষয়বস্তু, আগের মামলার যে বিষয়বস্তু নিয়ে মামলা হচ্ছে এইটাই সেম মামলা। তাহলে মামলা এখানে কয়টা হইলো, এখানে মামলা হবে দুইটা। একটা যে মামলা হবে এটা হচ্ছে পূর্বে দাখিল হবে এবং আরেকটা যে মামলা হবে এই মামলাটা হবে নতুন মামলা। তাহলে এই নতুন মামলার ফলাফলটা হচ্ছে এটা স্থগিত থাকবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি রেস জুডিকাটা। রেস জুডিকাটার কনসেপ্টটা নিয়ে কথা বলেছে সেকশন 11। সেকশন 11তে রেস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিষয়, আর জুডিকাটা মানে হচ্ছে বিচারিত বা নিষ্পত্তিকৃত বিষয়। তাহলে রেস জুডিকাটার ক্ষেত্রে কি শর্ত থাকবে? প্রথম যে শর্তটা সেটা হচ্ছে এখানে দুইটা মামলা থাকবে। যে মামলাটা হবে, একটা মামলা হবে নিষ্পত্তিকৃত, অর্থাৎ অলরেডি একটা মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, নিষ্পত্তিকৃত। আর একটা মামলা হবে কি, আর একটা মামলা হচ্ছে পরের মামলা, যেটা মামলাটা হবে একটা নতুন মামলা। সেম অবস্থা যে এই মামলার মধ্যে পক্ষরা সেম, একই পক্ষ, এই মামলার ক্ষেত্রে একই বিচার্য বিষয়, এই মামলায় আন্ডার সেম টাইটেল, একই সত্য নিয়ে মোকদ্দমা। তাহলে যদি একটা মামলা নিষ্পত্তিকৃত হয় আর একটা মামলা নতুন হয়, পক্ষরা যদি সেম হয়, একই বিচার্য বিষয় থাকে, একই সত্য থাকে, তাহলে বলছে এই যে পরের মামলাটা আছে এই পরের মামলাটা কি হয়ে যাবে, পরের মামলাটা চলবে না, পরের মামলা চলে না। এখন এই যে মামলা চলে না এই মামলাটাকে বারিত করা হয়েছে। কি করা হয়েছে? বারিত, অর্থাৎ এই মামলাটা খারিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ফলাফল হচ্ছে মামলা খারিজ। ঠিক আছে, তাহলে দেখেন রেস জুডিকাটা এবং রেস সাব জুডিসের যে কনসেপ্টগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 11 যদি একটু লক্ষ্য করেন, আপনাদের কাছে যদি বেয়ার অ্যাক্ট থাকে, সেখানে বলেছে আচ্ছা দেখেন এখানে বলছে, একটা বলছে যে কনসেপ্ট ইংরেজি লিখলাম সেটা হচ্ছে এই মামলাটা বিচার করবে না। তাহলে এই বিচার করবে না মানে হচ্ছে খারিজ। এই খারিজটা কিভাবে হতে পারে? রিজেকশন অফ প্লেইন্টের মাধ্যমে হতে পারে, অর্থাৎ অর্ডার
7-এর রুল 11 অনুযায়ী হতে পারে। আবার যদি কোনো সাক্ষ্য প্রমাণ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটাকে এই বিচার্য বিষয় গঠন করেও খারিজ হতে পারে। ঠিক আছে, তাহলে এই একটার অবস্থান হচ্ছে এই মামলাটা খারিজ হয়ে যাবে, আর এই মামলাটার অবস্থান হচ্ছে এতে স্থগিত থাকবে। তাহলে সেকশন 10-এর ফলাফল কি, সেকশন 11-এর ফলাফল কি, বুঝেছেন কিনা? আচ্ছা, এখন এই দুইটার মধ্যে বাড়িত মানে বাধাপ্রাপ্ত এটা চলবে না, যেটা এটাই সব একটু শুদ্ধ ভাষায় বলে বাড়িত। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা? এটা যদি বোঝা যায় তাহলে একটু সামনে অগ্রসর হবো। দেখেন এইটার মধ্যে বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে দুইটা জায়গা। একটা হচ্ছে মামলা, একটা হচ্ছে সাবজুডাইস, বিচারাধীন আছে, আর একটা হচ্ছে মামলা একটা নিষ্পত্তি হয়ে গেছে অলরেডি, এবং এই নিষ্পত্তিটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আর একটা পার্থক্য কোথায়? এইটার ফলাফল হবে এটা স্থগিত, আর এটার ফলাফলে এই মামলাটা চলবে না, এই মামলাটা বারিত হয়ে যাবে, এই মামলাটা খারিজ হয়ে যাবে। এইটা হচ্ছে বেসিক পার্থক্য। এর বাইরে আরো অনেক পার্থক্য আছে, এতটুকু জানলেই চলবে। ক্লিয়ার কিনা? কোশ্চেন আছে কিনা? এখন দেখেন এই যে রেট জুডিকাটা আছে, এই রেট জুডিকাটার বললাম এটা একটা আপনার হচ্ছে বাধা। এখন এইখানে আমরা দেখি যে রেট জুডিকাটার যে ব্যাখ্যা, এখানে মোট 6টা ব্যাখ্যা আছে। 6টা ব্যাখ্যার সব ব্যাখ্যাগুলো আপনাকে পড়তে হবে না, 6টা ব্যাখ্যা আছে। 6টা ব্যাখ্যার মধ্যে আপনাকে 2টা ব্যাখ্যা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 4, আর একটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 5। ব্যাখ্যা নাম্বার 4-এ বলা হয়েছে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। আচ্ছা, এই কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা বোঝার আগে একটা রেট জুডিকাটার উদাহরণ দিই, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। কনস্ট্রাকটিভ রেট জুডিকাটার আগে বোঝার আগে রেট জুডিকাটার একটা উদাহরণ হচ্ছে, ধরেন এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি আপনি বেদখল হলেন, সম্পত্তি থেকে আপনি বেদখল হলেন। বেদখল হওয়ার পরে এই এ নামক একজন ব্যক্তি একটা মামলা করছে, এ ভার্সেস বি। এই এ ভার্সেস বি একটা মামলা করছে, দখল পুনরুদ্ধারের মামলা করছে, দখল পুনরুদ্ধার। এই মামলা করছে তিনি 8+42 দ্বারা। এই মামলায় তিনি হেরে গেলেন, অর্থাৎ এই মামলা একটা ডিসিশন এসেছে। এই ডিসিশন আসার পরে তিনি আবার হেরে যাওয়ার পরে আবার মামলা করছে, এ ভার্সেস বি, সেম দখল পুনরুদ্ধার 842-এ। তাহলে এই পূর্বের মামলায় সিদ্ধান্ত আসার কারণে, রেট জুডিকাটার কারণে পরের মামলাটা চলবে না, কারণ পূর্বের মামলায় সিদ্ধান্ত আসছে, যেটা চূড়ান্ত ডিসিশন। এরপর দেখেন কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেট জুডিকাটার যে বিষয়টা আছে এখানে, এটাকে বলা হয় পরোক্ষ দোবারা নীতি বা পরোক্ষ রেট জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেট জুডিকাটাকে 2টা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নিষ্পত্তিকৃত যে মামলা আছে, সেই নিষ্পত্তিকৃত মামলায় যে বিচার্য বিষয় গঠন করা যেত, অথবা এই নিষ্পত্তিকৃত মামলায় যে বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল, বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল, সেইটা যদি না গঠন করে, এরপরেও যদি ওই মামলায় কোনো সিদ্ধান্ত আসে, তাহলে পরবর্তীতে এই বিষয়বস্তু নিয়ে আবার মামলা চলবে না। তাহলে দেখেন এটা কিন্তু ডিরেক্ট রেট জুডিকাটা না, পরোক্ষ রেট জুডিকাটা। তাহলে পরোক্ষ রেট জুডিকাটার আগে একটা উদাহরণ দিই, তারপরে তাহলে এই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। প্রিলির জন্য এত কিছু জানার দরকার নাই, তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিলির জন্য জানতে হবে কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা কত ধারায় আছে, কোথায় আছে, কত নম্বর ব্যাখ্যায়। দেখেন এই একটা সম্পত্তি আছে, একটা সম্পত্তি, এই যে সম্পত্তি, এই সম্পত্তির মালিকের নাম হচ্ছে এ। যিনি এই সম্পত্তিটা একে বেদখল করছেন তার নাম হচ্ছে বি। তাহলে এখন এই সম্পত্তির দখলদার হচ্ছে বি। তাহলে সম্পত্তির মালিকের নাম এ, সম্পত্তি থেকে যিনি বেদখল করেছেন একে, তার নাম হচ্ছে বি। এ একটা মামলা করলেন, এই যে মামলাটা করলেন, এই মামলা হচ্ছে এ ভার্সেস বি। এই মামলায় তিনি মালিকানার ঘোষণা চাইলেন। কি চাইলেন? মালিকানার ঘোষণা, মালিকানার ঘোষণা চাইলেন। আদালত যখন দেখলেন এই ব্যক্তি মালিকানার ঘোষণা চেয়েছেন, আদালত দেখলেন যে মালিকানার ঘোষণা চেয়েছেন সে এ, সে সম্পত্তির দখলে নাই, তখন আদালত এই মামলাটাকে খারিজ করে দিল। এরপরে এ একটা মামলা করলো, এই মামলায় তিনি
দখল পুনরুদ্ধার প্লাস ঘোষণা চাইলো, দখল পুনরুদ্ধার প্লাস ঘোষণা, অর্থাৎ 842-এ মামলা করলো, বা ধরেন শুধু 8-এ মামলা করলো, 842-এ মামলা করলো। এখন পরের মামলাটা চলবে কিনা, এই হচ্ছে কোশ্চেন। দেখেন, পরের মামলায় বিচার্য বিষয় তো দখল পুনরুদ্ধার চাইছেন তিনি, আগে চাইছেন ঘোষণা, এখন বিচার্য বিষয়টা আলাদা, তাহলে পরের মামলাটা চলবে কিনা। এইটা 11 ধারার মূল বিষয়বস্তু অনুযায়ী এটা খারিজ হয় না, খারিজ হয় এই কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা অনুযায়ী। দেখেন যখন তিনি এই ঘোষণার মামলা প্রথম যে মামলাটা করেছিলেন, সেই মামলায় তিনি দখল পুনরুদ্ধার চাইতে পারতেন, অর্থাৎ যেটা বিচার্য বিষয় গঠন করা যেত অথবা বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল, সেইটা তিনি করেন নাই। যেহেতু এইটা তিনি করেন নাই, সুতরাং এই বিষয় নিয়ে তিনি আবার ওই মামলা খারিজ হলে বা ওই মামলার ডিসিশন আসলে পরবর্তীতে এই বিষয়বস্তু নিয়ে আবার মামলা করলে এই যেটা গঠন করা উচিত ছিল, নিষ্প্রতিকৃত মামলায় যেটা যে বিচার্য বিষয় গঠন করা উচিত ছিল বা যেটা গঠন করা যেত, এইটা যদি উনি না করে, পরবর্তীতে এই বিচার্য বিষয় নিয়ে আবার মামলা চলবে না। তাহলে এই 8 ধারার বিচার্য বিষয় এখানেই আসতে পারতো, এইটা যদি তিনি আনেন নাই, পরবর্তীতে এইটা নিয়ে আলাদা মামলা করলে এই মামলাটা খারিজ হয়ে যাবে। এই যে কনসেপ্টটা, এই কারণে এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা, অর্থাৎ যে বিষয়টা আপনি প্রথম মামলায় আনতে পারতেন, প্রথম মামলায় আনেন নাই, পরবর্তীতে ওই মামলাটা একটা নিষ্পত্তি হয়ে গেল, এরপরে আবার যদি আপনি আনেন, পরবর্তীতে ওই মামলাটা আর চলবে না। পরের মামলাটা কেন চলবে না? এই কনস্ট্রাকটিভ রেট জুডিকাটার কারণে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন একটা মামলায় অনেকগুলো দাবি থাকে। আচ্ছা, আগে দেখেন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। দেখেন, একটা মামলায় অনেকগুলো দাবি থাকে। এই দাবির আর্জিতে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে যে এইটা এই আমার দাবি। একটা দেখবেন একটা কলামে আছে প্রার্থনা, আপনার কি কি প্রার্থনা থাকে, এই প্রার্থনাগুলো উল্লেখ থাকে। এখন একটা মামলায় ধরেন আপনি অনেকগুলো প্রার্থনা করেছেন, যদি কোনো প্রার্থনা সম্পর্কে আদালত সুস্পষ্টভাবে কিছু না বলে, তাহলে এটা কি হবে? এই জন্য এ বলছে ব্যাখ্যা নাম্বার 5। ব্যাখ্যা নাম্বার 5-এ বলছে যে আর্জিতে যে দাবি, এই দাবির প্রেক্ষিতে, এই যে দাবি আছে, এই দাবির প্রেক্ষিতে আদালত যদি সুস্পষ্ট কিছু না বলে, দাবির প্রেক্ষিতে আদালত সুস্পষ্ট সিদ্ধান্ত প্রদান না দেয়, তাহলে আদালত এটা প্রত্যাখ্যান করেছে মর্মে গণ্য হবে। কি হবে? প্রত্যাখ্যান করেছে। আপনারা মিন প্রফিটের নাম জানেন, মিন প্রফিট, অন্তর্বর্তীকালীন মুনাফা। আমি একটা মামলায় দুইটা জিনিস চাইছি, একটা মামলায় দুইটা জিনিস। 1 নম্বরে চাইছি দখল পুনরুদ্ধার, আর একটা জিনিস চাইছি সেটা হচ্ছে মিন প্রফিট, অন্তর্বর্তীকালীন মুনাফা। বলে একটা দখল পুনরুদ্ধার চাইছি, অন্তর্বর্তীকালীন মুনাফা চাইছি। আদালত আমার দখল পুনরুদ্ধারটা মঞ্জুর করলো, বলছে এই সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পর্কে সরাসরি বলেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন মুনাফা সম্পর্কে আদালত কিছু বলে নাই সুস্পষ্ট, এই ডিক্রিতে আদালত কিছু বলে নাই। তাহলে এইটার অবস্থান কি হবে? বুঝতে হবে এইটা আদালত কি করেছে? প্রত্যাখ্যান করে দিয়েছে। এবং পরবর্তীতে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন মুনাফার জন্য আমি আলাদা মামলা করলে এই মামলা চলবে না। কেন চলবে না? যেহেতু আদালত এইটা প্রত্যাখ্যান করেছে, এই কারণে চলবে না। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আর একটা জিনিস দেখলে আমাদের হচ্ছে মামলার পূর্বস্তর দেখা শেষ, সেটা হচ্ছে পক্ষ কারা হবে। অর্ডার 1-এর বেশি কিছু দেখতে হবে না। অর্ডার 1-এর রুল 1 দেখতে হবে, রুল 3 দেখবো, রুল 8, রুল 9, 10 এইগুলো দেখলেই চলবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের কোনো, এটা আজকের ক্লাসে দেখবো না, আমি ক্লাসটা একটু রিপিট করব, খুব সংক্ষেপে একটু আলাপ করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা করতে পারেন, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে জানাবেন। আজকের ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে ফেলবেন। আজকের ক্লাস কেমন লাগলো, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা একটু রিপিট করি। দেখেন, আজকের ক্লাসে আমরা দেখেছি যে দেওয়ানি কার্যবিধিকে মোট 3টে ভাগে ভাগ করা যায়: মামলার পূর্বস্তর, মামলা স্তর, মামলার পরবর্তী স্তর। মামলার পূর্বস্তরের এবার 2টা অংশ আছে, একটা হচ্ছে আরজি পূর্বস্তরে, আরজি স্তরে এবং আরজির পরবর্তী স্তরে। আরজির পূর্বস্তরে আমাদের প্রথম দেখতে হবে এটার মামলাটার প্রকৃতিটা কি, তারপরে দেখতে হবে এখানে এখতিয়ার আছে কিনা, তারপরে দেখতে হবে কোনো বাধা আছে কিনা, তারপরে আমরা কাকে কাকে পক্ষ করব সেটা আমাকে অ্যাড করে তারপর হচ্ছে মামলার দিকে যেতে হবে।
তাহলে আজকের সেশনে আমরা দেখেছি যে দেওয়ানি মামলার প্রকৃতি কি, সেকশন 9 নিয়ে কথা বলেছি। দ্রুত জানাবেন ক্লাস কেমন লাগলো সেটা জানিয়ে ফেলবেন। সেকশন 9 নিয়ে প্রকৃতি নিয়ে আলাপ করেছি। তারপর আমরা কথা বলেছি এখতিয়ার নিয়ে কথা বলেছি। এই এখতিয়ারে দুই ক্যাটাগরির এখতিয়ার দেখছি, আঞ্চলিক এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার নিয়ে কথা বলেছি, আর্থিক এখতিয়ার নিয়ে কথা বলেছি। এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে সেকশন 21 নিয়ে কথা বলেছি। মামলা বা আবেদন যদি ট্রান্সফার করার প্রয়োজন হয় এটা নিয়ে আমরা আলাপ করেছি 22 থেকে 24 পর্যন্ত। এরপরে আমরা দেখলাম যে এর বাইরে কিছু বাধা থাকে। একটা দেখেছি যে লোয়েস্ট গ্রেডের মামলা, অর্থাৎ যে কোনো আদালতে মামলা করার ক্ষেত্রে একটা বাধা আছে যে আপনাকে লোয়েস্ট গ্রেডের কম্পিটেন্ট কোর্টে মামলা করতে হবে, যেটা লোয়েস্ট গ্রেডের, সেটা বলেছে সেকশন 15-তে। এরপর আমরা যে বিষয়টা দেখেছি যে আমাদের যদি মামলা করতে হয় তাহলে এখানে আরো কিছু বাধা আছে। একটা হচ্ছে রেস সাব জুডিশিয়াল একটা বাধা আছে, যে একই বিষয়বস্তু নিয়ে যদি অলরেডি একই বিচার্য বিষয় নিয়ে একটা মামলা পেন্ডিং থাকে, পরে আবার একটা মামলা আপনি করতে পারবেন। এরপর আমরা দেখেছি যে হ্যাঁ, যদি মামলাটা নিষ্পত্তিকৃত হয় তাহলে কি হবে, তাহলে যে বাধাটা আছে এটাকে বলে থাকি আমরা রেস জেড জুডিকাটা। ঠিক আছে, তাহলে যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনাদের একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। অনিক সাহেব উনি লিখেছেন ভেরি নাইস শামীম আনসারি, কোশ্চেন নাই, থ্যাংক ইউ। কোশ্চেন থাকলে, এবং আমরা যে বলেছিলাম প্র্যাকটিক্যাল আলোচনার মাধ্যমে আমরা ক্লাস শেষ করব, আসলেই কি আমরা পেরেছি কিনা। বিষ্ণু ঘোষ ভেরি গুড ক্লাস, থ্যাংক ইউ। অঞ্জুলা রহমান নাইস। শারমিন আনসারি অসাধারণ ক্লাস লিখেছেন। নাজমিন আহমেদ লিখেছেন নাইস। এরপরে মলি আক্তার নাইস লিখেছেন। পপি আপু আলহামদুলিল্লাহ। ডলি কুইন অসাধারণ। ওকে, আচ্ছা, আপনাদের যারা আমাদের সাথে বার কাউন্সিল প্রিলি বুস্টার প্যাকেজে যুক্ত হচ্ছেন, 50 ডেজের যে টার্গেট আছে, এই উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে অথবা জুরিস্ট একাডেমির ইনবক্সে নক দিতে পারেন। আচ্ছা, অনেক সুন্দর ক্লাস হয়েছে। সাথী চাকি, শহীদুল ইসলাম নাইস বলেছেন, থ্যাংক ইউ। আর আপনারা যারা অফলাইনে ক্লাস করতে চান, শুক্র শনিবার অফলাইন ক্লাস আছে, তারাও সুযোগটা নিতে পারেন। যারা অনলাইনে ক্লাস 5 দিন, নোট মডেল টেস্ট সব কিছু, সব একটা কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ আপনার আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, কোনো গাইড বই পড়তে হবে না, কোনো বেয়ার অ্যাক্ট পড়তে হবে না। যে লাইনগুলো এইভাবে লিখে দিয়েছি ইংরেজি বাংলা যেভাবে বলেছি এইভাবে আপনাকে শুধুমাত্র আয়াত্তে নিয়ে আসলে চলবে। একটা কমপ্লিট প্যাকেজে যারা একদম 50 দিনের টার্গেটেড প্যাকেজে যুক্ত হতে চান এবং এখানেই সফল হতে চান, আমরা 100% সফলতার নিশ্চয়তা দিচ্ছি। আপনি চাইলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছে অলরেডি, আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু রেফার করবেন বা বন্ধুদেরকে বলবেন যারা একটা ভালো গাইডলাইন চায়। ওকে, রুহুল আমিন বলেছেন অনেক সুন্দর। আমিনুল হক নাইস, চমৎকার বলেছেন। মামুন খান আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাস। ওকে, রাজন সাহেব কমেন্ট করেছেন। সুমন 23 কোশ্চেন রিপিট। 23 নম্বরে শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 23 হচ্ছে একই জেলার মধ্যে যদি ট্রান্সফার করতে চান জেলা জজের কাছে আবেদন করবেন সোজা। যদি আপনি ভিন্ন জেলায়, এক জেলা হতে আরেক জেলায় মামলাটা নিতে চান তাহলে হাইকোর্ট ডিভিশনে আবেদন করবেন। এই আচ্ছা, শুভরাত্রি স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার। ঠিক আছে, ডিগ্রি 3 ক্যাটাগরির ডিগ্রি আছে। প্রাইমারি ডিগ্রি আছে, ফাইনাল ডিগ্রি আছে, পার্টলি প্রাইমারি, পার্টলি ফাইনাল। ঠিক আছে, ব্যাখ্যা দেখবেন সেকশন 2-2, এটার ব্যাখ্যা দেখবেন, তাহলে ক্লিয়ার হবেন ডিগ্রি কত প্রকার। ওকে, আপনাদের যে বিষয়টা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে প্র্যাকটিক্যাল বেসড আমরা দেওয়ানি কার্যবিধি পড়বো, সেটা বোঝা গেল কিনা? আপনার শুধু কোনো কাজ নাই, টোটাল দেওয়ানি কার্যবিধিটাকে আপনি যেভাবে বলতেছি এইভাবে শুধুমাত্র লিখে 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 আপনি দেখবেন যে এটা আপনার প্রিলি রিটেন সব জায়গায় কাজে লাগতেছে, এবং আপনি এটা দেখবেন যে আপনি ওই মুখস্থ করা ছাড়াই যে এটা আপনি মনে রাখতে পারতেছেন। কেন? কারণ আপনি হচ্ছে এটা কোনটার পরে কোনটা আসছে সেটা আপনি বুঝতে পেরেছেন। সুতরাং এটা আমরা পেয়েছি। লাস্টের বিষয়টা রিপিট করুন, কোনটা লাস্টের বিষয় ইনক্লুড করতে হবে। আচ্ছা, ডিগ্রি 3 প্রকার, ব্যাখ্যা দেখবেন, ব্যাখ্যা দেখবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে? একদম লাস্টের বিষয়টা বলেছি দাবির আচ্ছা, 2টা বিষয় বলেছি যে আপনি আদালতের কাছে 2টা প্রতিকার চেয়েছেন, একটা হচ্ছে দখল পুনরুদ্ধার চেয়েছেন আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা চেয়েছেন। এখন আদালত যদি এই দখল পুনরুদ্ধারটা আপনাকে দিল, বাট আপনাকে অন্তর্বর্তীকালীন মুনাফার কোনো আদেশ দিল না, তাহলে এই কোনো আদেশ না দেওয়া মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। অর্ডার এই সেকশন 11-র ব্যাখ্যা নাম্বার 5 অনুযায়ী এটা প্রত্যাখ্যান করলো। সুতরাং যেহেতু এটা প্রত্যাখ্যান করেছে, এই বিষয় নিয়ে আপনি আবার অন্তর্বর্তীকালীন মুনাফার মামলা করতে পারবেন না। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন মুনাফার মামলা, এই বিষয় নিয়ে চলবে না, এটাও রেড জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। আশা করি জিনিসটা বোঝা গেল। এটার ফলাফল কি হবে? প্রত্যাখ্যান, কোনো বিষয় সুস্পষ্ট আদেশ না দিলে সেটা প্রত্যাখ্যান মর্মে গণ্য হবে। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান অথবা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে যুক্ত হতে চায় তাদেরকে একটু বলবেন। আচ্ছা, সাথী চাকরি এগুলো নিয়ে আপনার সাথে
আমি আপনাকে বলছি আগে পড়েন, ঠিক আছে? ওই ব্যাক সেকশন 2-এর সাবসেকশন 2টা পড়েন, এরপরে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখানে মূলত ব্যাখ্যা সহ পড়েন, ঠিক আছে? এই তাহলে বুঝতে পারবেন। এখানে আমি আপনাকে পড়ে শোনাবো, এই কারণে কি বলবো আসলে, আগে পড়াশোনা করে তারপরে ই করতে হয়, মানে কারোর সাথে যদি কি বলে ডিবেট করতে হয়, আগে পড়াশোনা করতে হয় ভালোভাবে। ওই স্যার বলছে 2 প্রকার, আমি জীবনে বইপত্র দেখি না, এখানে এসে 2 প্রকার মারলাম, ব্যাপারটা এমন না। আচ্ছা দেখেন, সেকশন 2-এর সাবসেকশন 2-এর ব্যাখ্যা পড়েন। এখানে দেখেন, ডিক্রি প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা দরকার হয়, তখন ডিক্রি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তখন ডিক্রি চূড়ান্ত হয়ে থাকে। এরপরে কি বলছে, কিন্তু ডিক্রি আংশিকভাবে প্রাথমিক, আংশিকভাবে চূড়ান্ত হতে পারে। তাহলে কি পাইলেন, একটা ডিক্রি হচ্ছে প্রাথমিক হতে পারে, এটার যদি আরও কিছু কাজ করা দরকার হয় তাহলে এটা চূড়ান্ত হতে পারে। আর একটা অবস্থান থাকতে পারে আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। আপনি অনেক মামলায় দেখবেন আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত ডিক্রি হয়। এই যে রেফারেন্সটা দিলাম যে দখল পুনরুদ্ধার এবং অন্তর্বর্তীকালীন মুনাফা, এখানে যদি দখল পুনরুদ্ধারের কোনো সিদ্ধান্ত দেয় আদালত, এই ডিক্রিটা হয়ে যাবে চূড়ান্ত ডিক্রি। আর যখন অন্তর্বর্তীকালীন মুনাফার কোনো সিদ্ধান্ত আসে তখন এটা হয়ে যায় আপনার প্রাথমিক ডিক্রির একটা বিষয় থাকে। তাহলে এই যে এটা দেয় আদালত, প্রাথমিক ডিক্রি যদি দিত এটা দেবে চূড়ান্ত। তাহলে এই যে ডিক্রিটা, এইটাকে আপনি কি বলতেন, এটাকে কি আমি প্রাথমিক শুধু চূড়ান্ত বলার সুযোগ আছে এই ডিক্রিটাকে? না, তখন এই ডিক্রিটা হয় আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত। বুঝতে পেরেছেন? সুতরাং এই যেটা বললাম, ডিবেট করা ভালো, বা ডিবেট করতে হলে যদি কেউ কখনো বলে এবং যদি রেফারেন্স দেয় তাহলে রেফারেন্সটা দেখতে হয়, এরপরে এসে ডিবেট করেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। অনেক সুন্দর স্যার, হ্যাঁ ওকে, হ্যাঁ তমা আক্তার, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আপনাদের সাথে আরও কোনো সেশনে দেখা হবে আমাদের সাথে, উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা অফলাইন বা অনলাইনে আশা করি একটা বেস্ট সার্ভিস পাবেন। নোট, মডেল টেস্ট, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস, একটা কমপ্লিট প্যাকেজ, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, আবার কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আর সেখানেই বিদায় নিচ্ছি। সপ্তাহে কিন্তু 5 দিন ক্লাস, একদম এক্সামের আগ পর্যন্ত ক্লাস, 20টা প্লাস মডেল টেস্ট, 92% কমন প্রাপ্ত হুবহু নোট। আর এর বাইরে আমাদের যে মডেল টেস্ট সেগুলো হচ্ছে যে কোনো মডেল টেস্টের থেকে মানসম্মত মডেল টেস্ট, ইনশাল্লাহ আপনাকে আপনার যে মডেল টেস্ট দেওয়ার যে উদ্দেশ্য সেটা আশা করি এখানে সফল হবে। তো যাই হোক, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সবাই ভালো করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আবার কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।